আসসালামু আলাইকুম ভাইয়ারা। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আজকে তোমাদের পড়ানোর চেষ্টা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আচ্ছা, এর আগে ভাইয়ের একটা পরিচয় দিয়ে নিই। ভাইয়ের নাম হলো সুদীপ্ত দাস। বর্তমানে অধ্যয়নরত আছি মুগদা মেডিকেল কলেজে। সেশন ছিল 2024-25, অর্থাৎ ভাইয়া সেকেন্ড ইয়ারে পড়ি। ভাইয়ার ফার্স্ট প্রফ হবে এই বছরের নভেম্বর বা ডিসেম্বরে, যে দিনই হোক, সমস্যা নেই। আচ্ছা, ভাইয়ের ন্যাশনাল মেরিট ছিল 895। আর অনেকে জিজ্ঞেস করতে পারে ভাই কোন কলেজে পড়েন? ভাই ঢাকা কলেজে পড়ি না, পড়তাম। আচ্ছা, ঠিক আছে। আজকে তোমাদের পড়াবো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আচ্ছা ভাইয়া, যে বইটা বেস বা মূল বই হিসেবে তোমাদের পড়াবো বা বাজারে ম্যাক্সিমাম টিচার যে বইটা পড়ায় সেটা হলো তোমার স্যার গাজী আজমলের। বাট তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া গাজী আজমল ছাড়াও তো অন্যান্য বই আছে, অন্যান্য বই পড়লে কি সমস্যা হবে? না, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভাইয়া, আমি তোমাদের এমনভাবে কম্প্যাক্ট ক্লাস করব যেন তোমাদের অন্য বই পড়া না লাগে। আমি তোমাদের পড়ানোর সময় গাজী আজমলের সাথে মাজেদা ম্যাম, আলিম স্যারের বা পারভিন ম্যামের যে এক্সট্রা ইনফোগুলো আছে আমি সেগুলো অ্যাড করে দেবো, যেগুলো তোমাদের বোথ একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য ইম্পর্ট্যান্ট। এখন বলি ভাইয়া, এই চ্যাপ্টারটায় অ্যাডমিশন টেস্টে কী ধরনের তোমার প্রভাব আছে। আমি 2024-25 পরীক্ষা দিয়েছি। এর আগে 2023-24 এই চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন আসছে, 22-23 একটা এবং 21-22 3টা কোশ্চেন আসছে। অর্থাৎ বুঝতেই পারতেছো এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। বুঝে গেছে? আচ্ছা, তাই তোমাদের আমি এই চ্যাপ্টারটা শুরু করছি আজকে পড়ানো। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝবা। ভাইয়ার মেইন ফোকাস থাকবে তোমাদের বেসিকটা স্ট্রং করে দেওয়া। বেসিক যদি এখনই স্ট্রং করে ফেলতে পারো তাহলে অ্যাডমিশন টেস্টের সময় ঘুমায় কাটাতে পারবা। এবং আমি এমনভাবেই পড়াবো যেন অ্যাডমিশন টেস্টের সময় তোমাদের তোমরা যেন প্রপার ওয়েতে ঘুমাইতে পারো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া আপনাকে টিপস ট্রিক্স শেখাবেন না শুরু থেকে মুখস্থই করতে বলবেন? না ভাইয়া, অবশ্যই টিপস ট্রিক্স শেখাবো, নাহলে টিপস ট্রিক্স না পারলে তো আর পড়াশোনা হবে না। কিন্তু তোমাদের আমার মেইন ফোকাস থাকবে তোমাদের যে বেসিক সেটা স্ট্রং করে দিতে। ঠিক আছে? আচ্ছা, শুরু করছি ভাইয়া। আচ্ছা, প্রথমে যে জিনিসটা লেখা আছে, জীববিজ্ঞানের এ পর্যন্ত 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ এবং 15 লক্ষের বেশি প্রাণী প্রজাতি শনাক্ত করেছেন। এ পর্যন্ত কোথাও আসে না কোশ্চেনটা, কিন্তু জানার জন্য তুমি যদি একজন স্টুডেন্ট হও তাহলে এই জিনিসটা জানা উচিত। এখন আসি ভাইয়া ভাস্কুলার উদ্ভিদ কী। ভাস্কুলার উদ্ভিদ ভাইয়া যারা যেসব উদ্ভিদের খাদ্য ও পানি পরিবহনে সক্ষম, অর্থাৎ যাদের খাদ্য পানি পরিবহনের জন্য জাইলেম ফ্লেম আছে। ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত পড়বে তোমরা উদ্ভিদ বিজ্ঞানে। আচ্ছা, সামনে চলে যাই ভাইয়া। সামনে কি আছে? এখানে বেশ কিছু জিনিস লেখা আছে। এই যে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য কাকে বলে, এই সংজ্ঞাটা আমার কলেজের পরীক্ষাতে আসলে আমার এখনও মনে আছে, তাই তোমরাও যদি পড়ে রাখতে পারো তাহলে ভালো হয়। কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, এই কোশ্চেনটা তোমরা যদি পড়ে রাখতে চাও তাহলে ভালো হচ্ছে, প্রাণী বৈচিত্র্য কাকে বলে। আচ্ছা, এখানে অনেক কিছু লেখা আছে, এইগুলো ভাইয়া দরকার নাই, এগুলো পড়া মানে টাইম নষ্ট আছে। প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ, কয় ধরনের প্রাণী বৈচিত্র্য আছে? এই লাইনটা কোনো পরীক্ষাতে আসতে দেখি নাই, কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারে যখন পরীক্ষা দিবা তখন দেখবে এই কোশ্চেনটা অনেক বেশি আসছে। প্রাণী বৈচিত্র্য 3 ধরনের, একটা হলো জিনগত বৈচিত্র্য, একটা হলো প্রজাতিগত বৈচিত্র্য, একটা হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কী বলে, কাকে বলে, এই জিনিসগুলো তোমরা নিজেরাই পড়ে নিও, কখনো আসি নাই, জাস্ট রিডিং দিয়ে ফেললো। ঠিক আছে? লাগবে না, শুধু তোমাদের মাথায় করে লাগবে। আচ্ছা, প্রজাতিগত বৈচিত্র্য আবার 2টা জিনিসের উপর নির্ভর করে। যেমন দেখো, প্রজাতি সমৃদ্ধি একটা, আরেকটা হলো প্রজাতি সমতা। এখন প্রজাতি সমৃদ্ধি মানে কি? সমৃদ্ধি মানে যে প্রজাতি যত বেশি আছে তাকে বলে প্রজাতি সমৃদ্ধি। আরেকটা হলো প্রজাতি সমতা। সমতা মানে হলো যে ধরো কোনো প্রজাতি হঠাৎ করে বেশি বেড়েও যায় না, আবার কমেও যায় না, এই যে একটা কনস্ট্যান্ট ফ্লো থাকে তাকে বলে সমতা। ডাইনোসর কেন বিলুপ্ত হয়ে গেছে? কারণ এর সংখ্যা অতি কমে গেছে, এই জন্য। ঠিক আছে? আচ্ছা, বৈচিত্র্য হ্রাসের কারণ, বৃদ্ধির কারণ, টুকটাক জিনিস লেখা আছে, এগুলো জাস্ট রিডিং, কোনো পরীক্ষাতে আসে না। আচ্ছা, এখন আলিম স্যারের বই থেকে তোমাদের একটা বিশেষ ইনফো শেখাবো, সেটা হলো হটস্পট। তোমরা বইতে মার্ক করে রেখো হটস্পট জিনিসটা। হটস্পট জিনিসটা কি? হটস্পট হলো যে অঞ্চলে, যে এরিয়াতে প্রজাতি বৈচিত্র্য বেশি, তাকে বলা হয় হটস্পট। ঠিক আছে? পৃথিবীতে কয়টা হটস্পট আছে? পৃথিবীতে আছে হলো 25টা। 25টি কোথায়? ওয়ার্ল্ডে, পৃথিবীতে। ওয়ার্ল্ড না, আর্থ হবে,
আর্থে, ঠিক আছে। আচ্ছা, আর বাংলাদেশ তোমার যেই হটস্পটের অন্তর্গত তা হলো ইন্দো বার্মা। ইন্দো বার্মা, এই বাংলা ইংলিশ মিলায় সব কিছুই লিখতেছি আর কি। আচ্ছা, ইন্দো বার্মা, এই টুকটা জিনিস জেনে রাখা যে হটস্পট মানে কি, যে এরিয়াতে প্রজাতি বৈচিত্র্য বেশি তাকে বলা হয় হটস্পট। বা পৃথিবীতে কয়টা হটস্পট আছে? পৃথিবীতে হটস্পট আছে 25টা, বাংলাদেশ ইন্দো বার্মা হটস্পটের অন্তর্গত। শেষ। আচ্ছা, এখন আসি প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। এটা হলো তোমাদের বড় ক্লাসে পড়াশোনা। আচ্ছা, এর মধ্যে ভাইয়া সবগুলো লাগবে না পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ভাইয়া ভ্রূণ স্তর, প্রতিসাম্যতা, এরপরে হলো ভাইয়া সিলোম। এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট বোথ তোমাদের বোর্ড এক্সাম প্লাস অ্যাডমিশন বোথ। এর মানে কি ভাইয়া বাকিগুলো পড়বো না? অবশ্যই পড়া লাগবে, কিন্তু যখন দেখবা সময় কম তখন এগুলোই পড়া লাগবে ম্যাক্সিমাম। আচ্ছা, শুরু করি। দেহের আকার, একটা হলো আণুবীক্ষণিক প্রাণী আর একটা হলো বৃহত্তর প্রাণী। আণুবীক্ষণিক প্রাণী কাকে বলে? যাদের অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তাদের আণুবীক্ষণিক প্রাণী বলা হয়, ঠিক আছে। আরেকটা হলো বৃহত্তর প্রাণী। বৃহত্তর প্রাণী কী আছে? বৃহত্তর প্রাণী হলো যে যাদের বড় এবং খালি চোখে দেখা যায়, মানে আমরাও বৃহত্তর প্রাণী, ঠিক আছে। আচ্ছা, এখন আসি বৃহত্তর প্রাণীর যে উদাহরণ, সেটা হলো তোমার গিনিপিগের একটা বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, কাভিয়া পোর্সালাস। এটা ডিউতে যারা এক্সাম দিবা, ডিউতে একটা কোশ্চেনে আসে যে কয়েকটা প্রাণীর বৈজ্ঞানিক নাম লিখো, তখন এই বৈজ্ঞানিক নামটা আসে ম্যাক্সিমাম টাইমে, কাভিয়া পোর্সালাস, ঠিক আছে, বা গিনিপিগ যাকে বলে। তাই এটা অ্যাডমিশনের জন্য ভালো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসি সংগঠন ক্রমমাত্রা। সংগঠন ক্রমমাত্রা কয় ধরনের ভাইয়া? 4 ধরনের। কোষীয়, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। কোষীয় বলতে বোঝায় যে দেহ গঠনে শুধু কয়েকটা কোষ আছে, তাদের বলা হয় কোষীয় মাত্রার গঠন। যেমন আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা মানুষ, আমাদের রেচনতন্ত্র, আমাদের রেচনের জন্য এক ধরনের কোষ, তারপরে হলো পরিবহনের জন্য এক ধরনের সিস্টেম আছে, আবার তোমার ব্লাড সার্কুলেশনের জন্য এক ধরনের সিস্টেম আছে। মানে আমাদের দেহে অনেক ধরনের সিস্টেম আছে। সিস্টেম মানে হলো তোমার তন্ত্র। কিন্তু যারা একদম নিম্ন শ্রেণীর উদ্ভিদ, তাদের শুধু একটা কোষ দ্বারা একটা কাজ করে। যেমন জনন কোষ শুধু জনন কাজ করে, শুধু কোষ আছে, তাদের কোনো অঙ্গ নেই। আমাদের যেমন জনন অঙ্গ আছে, তাদের কোনো অঙ্গ নেই, তাদের শুধু একটা কোষ একটা কাজ করে। যেমন একটা কোষ দিয়ে হয়তো তারা শোষণ করতে পারে, একটা কোষ দিয়ে তারা জনন করতে পারে, একটা কোষ দিয়ে পুষ্টি সংগ্রহ করতে পারে, এরকম আর কি। আচ্ছা, এটা হলো কোষীয় মাত্রার গঠন বা সেলুলার। আচ্ছা, এখন জেনে রাখো পরিফেরা। ভাই একটু পরে একটা সেই ট্রিক শেখাবো যেটা দিয়ে আর কোনো কষ্ট নেই। এখন আসি কোষ টিস্যু মাত্রার প্রাণী। আচ্ছা ভাইয়া, টিস্যু কি? তোমাদের জন্য একটা কোশ্চেন রেখে দিব যে হোয়াট ইজ টিস্যু, নাকি বলে দিব যে হোয়াট ইজ টিস্যু? টিস্যুর সংজ্ঞাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া পরীক্ষার জন্য। আচ্ছা, আমি তোমাদের বলে দিই টিস্যুর যেই সংজ্ঞাটা আছে সেটা তোমরা একটু নোট ডাউন করে রাখো। টিস্যু কাকে বলে? টিস্যু হলো এক গুচ্ছ সমধর্মী কোষ। একত্রিত হয়ে যদি একটি নির্দিষ্ট কাজ করে, তাহলে তাদের টিস্যু বলা হয়। আচ্ছা, আমাদের দেহে কয় ধরনের টিস্যু আছে? তোমরা কি জানো আমাদের দেহে কয় ধরনের টিস্যু আছে? হ্যাঁ, আমাদের দেহে বা প্রাণীদের দেহে টোটাল 4 ধরনের টিস্যু আছে। একটা হলো এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসেল টিস্যু, আর একটা হলো নার্ভাস টিস্যু। আচ্ছা, এর মধ্যে আমরা আমাদের বইতেই যে জিনিসগুলো মানে যেই 3 ধরনের টিস্যু নিয়ে আলোচনা করা আছে সেটা হলো কানেকটিভ টিস্যু মানে হলো বোন, ব্লাড, এগুলো। মাসেল টিস্যু মানে হলো যে তোমার স্কেলিটাল টিস্যু, কার্ডিয়াক টিস্যু এবং স্মুথ টিস্যু। হয়তো এখন বুঝবা না, পড়ানোর সময় বুঝবা। আরেকটা নার্ভাস টিস্যু মানে তো নিউরন, এটা তো জানে। আচ্ছা, এখন কোষ টিস্যু মানে কি? কয়েকটা কোষ মিললে একটা টিস্যু তৈরি করছে, সেটা হলো নিউরারিয়া। এরপর আসি টিস্যু অঙ্গ মানে কি? অনেকগুলো টিস্যু মিললে অঙ্গ তৈরি করছে,
ঠিক আছে? যেমন আমাদের কী আমাদের দেহে কয়েকটা ভাইটাল অর্গান কী আছে, হার্ট আছে, লাং আছে, এখানে অনেকগুলো টিস্যু আছে, টিস্যুর মধ্যে আবার অনেক কোটি কোটি তোমার কোষ আছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে টিস্যু থেকে একটু বড় হলো অঙ্গ, উদাহরণ কি প্লাটিহেলমিনথেস, ঠিক আছে? আর একটা হলো অঙ্গতন্ত্র। অঙ্গতন্ত্র মানে কি মানে বেশ কয়েকটা অর্গান মিলে একটা সিস্টেম তৈরি করছে। যেমন ধরো আমাদের শ্বসনতন্ত্র কী কী লাগে আমাদের, দেখো আমরা প্রথম শ্বাস নিই, তার মানে নাক লাগতেছে, শ্বাস সামনে নিচে দিয়ে নামতেছে, তার মানে গলা লাগতেছে, গলার যে অংশটা সেটা হলো ট্রাকিয়া দিয়ে কই চলে যাচ্ছে ফুসফুসে, ফুসফুস থেকে অক্সিজেন কই চলে যায়, অক্সিজেন চলে যায় ব্লাড থেকে কই যায় সেল থেকে এরপরে কী হয়, কার্বন ডাইঅক্সাইড সেল থেকে ব্লাডের মাধ্যমে কই আসে, আবার ফুসফুসে চলে আসে লাং থেকে আবার কোথায় আসে, গলবির যে অর্গান সেটা হলো ট্রাকিয়ার মাধ্যমে আবার নেজাল ক্যাভিটি হয়ে বের হয়ে যায়, ঠিক আছে? তার মানে অনেকগুলো অর্গান একটা সিস্টেম তৈরি করছে, মানে তোমার একটা কাজ করার জন্য অনেকগুলো অর্গান কাজ করতেছে। দেখো যত আমি সামনের দিকে আগাইছি তত কী হইতেছে, যেমন দেখো কোষীয় মাত্রা, কোষ টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র, যত আমরা সামনের দিকে আগাইতেছি তত আমাদের কোষের সংখ্যা বাড়তেছে মানে আমাদের বেশি কোষ লাগতেছে। প্রথমে একটা কোষ, যারা নিম্ন শ্রেণীর তারা একটা কোষ দিয়ে জনন কাজ করে ফেলতো, এখন আমাদের একটা জনন অঙ্গই আছে। তারপরে একটা কোষ দিয়ে যারা পরিফেরা তারা শ্বসন কাজ করে ফেলতো। আমাদের শুধু একটা কোষ না, একাধিক কোষ মিললা টিস্যু, একাধিক টিস্যু মিলল অর্গান, মানে অঙ্গ, অনেকগুলো অর্গান মিললা আমাদের একটা স্পেশাল কাজ হইতেছে, ঠিক আছে? তার মানে যে প্রাণী যত বেশি উন্নত তার দেহে এই জিনিসগুলো তত বেশি, মানে তার দেহে কোষের পরিমাণ তত বেশি। কোষীয় মানে ধরো অল্প কিছু কোষ টিস্যু মানে অনেকগুলো কোষ যেগুলো টিস্যু ফর্ম করছে। টিস্যু অঙ্গ মানে কি, অনেকগুলা কোষের সমষ্টি যেগুলো টিস্যু তৈরি করছে, টিস্যুগুলো আবার একত্রিত হয়ে অর্গান তৈরি করছে, অনেকগুলো অর্গান মিলা এরপর সিস্টেম তৈরি করছে। যাই হোক, এটার উদাহরণ হলো নিমাটিয়ান। আচ্ছা, এগুলো জাস্ট জেনে রাখো, পরবর্তীতে তোমাদের এই জিনিসগুলো অনেক সহজভাবে পড়ে ফেলতে পারবা। এবার সামনে চলে যাই। এবার আসি জীবন পদ্ধতি মানে হলো যে ভাইয়া তুমি কি গাছে থাকো, না তুমি মাটিতে থাকো, না পানিতে থাকো, এরকম কাইন্ড অফ এরকম, বাট পুরোপুরি এরকম না। যেমন মুক্তজীবী মানে কি, মুক্তজীবী মানে হলো যে যারা স্বাধীন, মানে যারা স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এবং কারো পারস্পরিক সহযোগিতা বা সহচর্যে বাস করে না, মানে কারো উপর নির্ভরশীল নয়। যেমন আমরা মানুষ, আমরা নিজের মতো চলাফেরা করতে পারি, এমন না যে গাছ যদি আমাদের সাথে না থাকে আমরা হাঁটাহাঁটি করতে পারবো না। আমাদের হাঁটাহাঁটি আমাদের নিজের উপর নির্ভরশীল, আমরা হাঁটার জন্য গাছের উপর নির্ভরশীল না, ঠিক আছে? মানে আমাদের ফ্রিলি মুভমেন্টে কোনো কিছু যাদের কোনো কিছু লাগে না ফ্রিলি মুভমেন্ট করার জন্য, তারা হলো মুক্তজীবী, যেমন কবুতর। এখন হলো পরজীবী। এখানে কয়েকটা টার্ম আমি তোমাদের শিখিয়ে দেবো, পরজীবী, মিথিজীবী, সহজীবী। এই তিনটা জিনিস সেম টার্ম, মানে সেম লাগে। এই তিনটা জিনিস থেকে মাঝে মাঝে কতে কোশ্চেন আসে। এখন এই তিনটা জিনিসের মধ্যে আসলে মেন পার্থক্য কী? পরজীবী, মিথজীবী, সহজীবী, এই তিনটা মানে ধরো পার্সন এ, পার্সন বি, এই তিনটা ক্ষেত্রে দুজন একত্রে বাস করে। এখন ভাইয়া তাহলে ডিফারেন্স হলো, পরজীবীর ক্ষেত্রে ধরো এ পুরোটা হইল এর মধ্যে এটা হইল বি। পরজীবী বা প্যারাসাইটের মধ্যে একটা প্রাণীর দেহে আরেকটা প্রাণী আশ্রয় গ্রহণ করে এবং এই বি প্রাণীটা কী করে, এ থেকে পুষ্টি শোষণ করে। যেহেতু এর ভিতরে বি বাস করে, ভিতরে মানে হলো যে তোমার বাহ্যিক আবরণের ভিতরে, ধরো আমাদের ভিতরে মানে কি আমাদের পাকস্থলীতে, এরকম আর কি। তারা কি করে, এই যে এ থেকে, অর্থাৎ আমাদের দেহের আমাদের পরিপাকতন্ত্রে বা আমাদের পাকস্থলীতে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে। তারা কি করে, তারা তো আর বাইরে বেরোয় খাবার খেতে পারবে না, তারা আমাদের পেটে যে খাবার যায় ওই খাবারগুলোই খায়, অর্থাৎ তারা আমাদের থেকে পুষ্টি সংগ্রহ করে। তাহলে পরজীবী কাকে বলে? একটা প্রাণী অন্য প্রাণীর দেহে বাস করে এবং আশ্রয়দাতার কাছ থেকে পুষ্টি সংগ্রহ করে, তাদের বলা হয় পরজীবী। যেমন যকৃৎ, কেমি, ফ্যাসিওলা, হেপাটিকা। এই চ্যাপ্টারের বৈজ্ঞানিক নামগুলো অনেক ইম্পর্টেন্ট ভাইয়া ফর ডিইউ, ঠিক আছে? এবার নিচে চলে যায়। নিচে কী আছে? মিথজীবী কি? আগে দেখো, বি শুধু আমাদের দিয়ে বাস করছে, সে কী করছে, খাদ্য সংগ্রহ করতেছিল, কিন্তু সে কিন্তু আমাদের কোনো কাজে লাগে নাই। আচ্ছা, পরজীবীতে আরেকটা জিনিস যেটা তোমাদের এখানে মিসিং আছে, সেই জিনিসটা হলো তোমার এরা কিন্তু আমাদের ক্ষতি করে, পরজীবীরা আমাদের ক্ষতি করে। এই জিনিসটা বইয়ে মিসিং ছিল স্যারের। পরজীবীরা কিন্তু আমাদের ক্ষতি করে। মিথজীবী হলো এ আর বি একসাথে বাস আছে এবং এও বিকে সাহায্য করে, বিও একে সাহায্য করে।
গিভ অ্যান্ড টেক যাকে বলে, এরে 10 টাকা দিয়ে সাহায্য করে, এরে 10 টাকার খাবার দিয়ে সাহায্য করে, এমন আর কি। যেমন হলো ক্লোরোহাইড্রা ভিরিদিসেমা এবং জু ক্লোরেলা। ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এমসিকিউটা। ক্লোরোহাইড্রা ভিরিদিসেমা এবং জু ক্লোরেলা দুটো শৈবাল, ঠিক আছে। আর হলো সহজীবী। সহজীবী মানে হলো যে ভাইয়া আবার সেম জিনিস, এ আর বি একসাথে বাস করছে, এ আর বি একসাথে বাস করতেছে, জাস্ট এও একে সাহায্য করতেও পারে নাও পারে, কিন্তু কেউ কারো ক্ষতি করে না। প্রথমে বুঝছো, এ আর বি যখন একে অপরের সাথে থাকে, জাস্ট থাকে, সাহায্য করছে, সাহায্য করতেও পারে নাও পারে, কিন্তু ক্ষতি করবে না, ঠিক আছে। সহজীবী কি? সহজীবী মানে হলো এ আর বি একত্রে বাস করবে, কেউ কারো সাহায্য করতেও পারে নাও পারে, কিন্তু কেউ কারো ক্ষতিগ্রস্ত হবে না, কেউ কারো ক্ষতি করবে না। যেটা পরজীবীর উল্টা, পরজীবীরা একত্রে থাকে, সহজীবীরা একত্রে থাকে। পার্থক্য হলো সহজীবীরা একে অপরের উপকার করতেও পারে নাও পারে, কিন্তু ক্ষতি করে না। কিন্তু পরজীবী যারা, তারা হলো যে আশ্রয় নেয় সে আশ্রয়দাতার ক্ষতি করে। আর মিথজীবী কি? মিথজীবী হলো গিভ অ্যান্ড টেক। এ বিরে 10 টাকা দিলে বিও এর 10 টাকা দিতে হবে। বুঝা গেছে? 3টে সংখ্যা অনেক ভালো করে পড়বা ভাইয়া, এগুলো ইম্পর্টেন্ট। এখন আসি ভাইয়া ক্লিভেজ। ক্লিভেজের সংজ্ঞাটা অনেক জায়গায় আসছে অনেকবার। ক্লিভেজ কাকে বলে? যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, তাকে ক্লিভেজ বা সম্পদ বলে। মানে ধরো একটা সেল আছে, এটা মাইটোসিসে একটা সেল বিভাজিত হয়ে কয়টা সেল হয়? বা 2টা সেল হয়। তোমরা যদি বোটানি পড়ো তাহলে জানো, 2টা সেল থেকে আবার 4টা সেল হইলো, 4টা থেকে আবার কয়টা হয়? 4টা থেকে 4 দুগুণে 8টা, এরকম 8টা বাড়তে থাকে। এই যে প্রক্রিয়ায় এই জিনিসটা বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, তাকে হলো তোমার ক্লিভেজ বা সম্পদ বলে। আচ্ছা, ক্লিভেজের ফলে সৃষ্ট কোষগুলো হলো ব্লাস্টোমিয়ার। যে কোষগুলো পাওয়া যায় তাকে বলা হয় ব্লাস্টোমিয়ার, ঠিক আছে। ব্লাস্টোমিয়ার দেওয়া প্রথম হলো যে এই যে 2টা কোষ দেখো, নিরেট ভ্রূণীয় দশা না, প্রথম যে অবস্থা ভ্রূণীয় দশা, তার নাম হলো মরুলা। এই সেলগুলোকে বলে ব্লাস্টোমিয়ার। আর এই সেল 2টা যখন একত্রিত থাকে তখন বলা হয় তোমার মরুলা দশা, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে কী তৈরি হয়? এরপরে ব্লাস্টুলা দশা তৈরি হয়। আচ্ছা, এখন ডিমে কুসুমের পরিমাণের ভিত্তিতে ক্লিভেজ সম্পূর্ণ বা আংশিক হতে পারে। সম্পূর্ণকে বলা হয় হোলোব্লাস্টিক, আর আংশিককে বলা হয় মেরোব্লাস্টিক। যদি কুসুম 100% থাকে তাকে বলা হয় হোলোব্লাস্টিক, মানে পুরোটা জুড়েই তোমার কুসুম আছে। ডিম খাও না, ডিমের বাইরে কি সাদা, ভিতরে কি হলুদ। এখন হলুদ পুরোটা ডিমে যদি হলুদ কালার হয় তাকে বলা হয় তোমার হোলোব্লাস্টিক বা সম্পূর্ণ ক্লিভেজ হয়েছে। আর আংশিক বা মেরোব্লাস্টিক মানে আমরা নর্মাল যে ডিমটা দেখি বাইরে সাদা ভিতরে হলুদ, এটাকে বলা হয় মেরোব্লাস্টিক বা আংশিক, ঠিক আছে। আচ্ছা, ক্লিভেজের সময় এখন ধরো ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে, এ হলো একটা ডিমের এ প্রান্তে আছে কুসুম, মানে হলুদ পোষণটা। যে প্রান্তে হলুদ পোষণটা থাকে তাকে বলা হয় হলো যে তোমার ভেজিটাল পোল। আর যে প্রান্তে নিউক্লিয়াস থাকে, এখানে থাকে, এটা হলো কুসুম, ঠিক আছে। এটা হলো কুসুম, আর এটা হলো নিউক্লিয়াস। যদি আমি একটু কালার ডিফারেন্স করি, এটা হলো কুসুম আর এটা হলো তোমার নিউক্লিয়াস। যে প্রান্তে কুসুমটা থাকে তার নাম হলো ভেজিটাল পোল, যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তার নাম হলো অ্যানিমাল পোল। এই জিনিসটা জেনে রাখবো, হ্যাঁ, ঠিক আছে। সামনে চলে যাই। এখন আসে ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ। ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ মানে কি? ভবিষ্যৎ পরিণতি মানে হলো যে তোমার, আচ্ছা, ভবিষ্যৎ পরিস্ফুটন 2 ধরনের। একটা হলো অনির্দিষ্ট ক্লিভেজ, আর একটা হলো নির্দিষ্ট ক্লিভেজ। অনির্দিষ্ট ক্লিভেজ মানে হলো যে তোমার বিকাশমান কোষগুলোর ভবিষ্যৎ পরিণতি অঙ্গ গঠন করার সময় নির্ধারিত হয়। আর একটা হলো নির্দিষ্ট ক্লিভেজ মানে বিকাশমান কোষগুলো ভবিষ্যৎ পরিণতি ভ্রূণের প্রাথমিক পর্যায়ে নির্ধারিত হয়। আচ্ছা, জিনিসটা কী বোঝায়? অনির্দিষ্ট ক্লিভেজ মানে হলো যে ধরো অনেকগুলো কোষ এখন একত্রিত অবস্থায় আছে, মানে সেল ডিভিশন হইতেছে, মানে একটা কোষ থেকে 2টা, 2টা থেকে 4টা, এরকম ডিভিশন হইতেছে। এখন অনির্দিষ্ট ক্লিভেজ মানে হলো যে তোমার এই কোষগুলো ডিভিশন হওয়া, মানে ডিভিশনের কোনো এম নাই, মানে কোনো লক্ষ্য নাই। এই কোষগুলো নিজের মতো ডিভিশন হইতেছে, পরে যে যেভাবে পারে সেভাবে তোমার যে অর্গান তৈরি করতে চায় সে অর্গান তৈরি করে। এটা হলো অনির্দিষ্ট ক্লিভেজ, মানে এটার কোনো এম নাই, মানে লক্ষ্য নাই, এম নেই, লক্ষ্য নেই, মানে ভবিষ্যতে কে কোন অর্গান তৈরি করবে। ধরো এখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে, সে লিভার, ধরো সে চলে গেলে হলো লাঙে, মানে সে লাং তৈরি করতে পারে, আবার সে তৈরি করতে পারে হলো কি হার্ট। মানে কে কোনটা তৈরি করবে তার কোনো নিশ্চয়তা নেই, যার যেটা মন চায় সেটা তৈরি করে, সেটা হলো অনির্দিষ্ট ক্লিভেজ। আর এটা হলো নির্দিষ্ট ক্লিভেজ। নির্দিষ্ট ক্লিভেজ মানে কি? 2টা সেল আছে, 2টা সেল ফিক্সড, সে লাংই তৈরি করবে, সে হার্টই তৈরি করবে,
আর এই ক্ষেত্রে কী হয়েছে, এই কোষটা ধরো লাং তৈরি করছে, কিন্তু পরের বার বিভাজনে দেখা গেছে এই কোষটা হয়ে গেছে হার্টের। এই কোষটা হার্ট তৈরি করছে, পরের বার ডিভিশন হয়ে গেছে দেখো লিভারের। মানে এর কোনো নিশ্চয়তা নাই যে এ হইলো মানে যখন যে পাত্রে আছে সেই পাত্র অনুসারে সেই পাত্রে জায়গা দখল করে আর কি। অনির্দিষ্ট ক্লিভেজ যে জিনিসটা, বুঝছো? অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ মানে তোমার বিকাশমান অবস্থায় অর্থাৎ ডিভিশনের সময় সে নিজে মানে যে ভবিষ্যতের পরিণতি অঙ্গ গঠন করার সময় নির্ধারিত হয়, মানে ডিভিশন হইতে হইতে নির্ধারিত হয়। আর নির্দিষ্ট ক্লিভেজ মানে তুমি বাচ্চা বয়সে মানে একদম ছোট বয়সে তুমি বুঝে ফেলবা তুমি কোন জিনিসটা বা কোন অর্গানটা তৈরি করবে। এখন বিভেদ তলের উপর ভিত্তি করে ক্লিভেজ কয় ধরনের? 3 ধরনের ক্লিভেজ আছে আমাদের দেহে। আমাদের দেহে বলতে প্রাণীর দেহে। একটা হলো ওরিও ক্লিভেজ, আর একটা হলো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আর একটা হলো সর্পিল ক্লিভেজ। ওরিও ক্লিভেজ কি? এ ধরনের ক্লিভেজে বিভাজন তলগুলো জাইগোটকে সবসময় সুষম এবং ওরিওভাবে ভাগ করে। ধরো এই, ঠিক আছে, এটা ভাগ করলে ধরো এইভাবে ভাগ করছে, 2টা অংশ হয়েছে। আবার এটা ভাগ করছে, আবার এরকম সমজাতীয়, মানে প্রত্যেকবার ডিভিশনে এই যে এটাকে বলা হয় হলে এটা হলো গাড়ির চাকার মতো, ঠিক আছে, এই গাড়ির চাকার মতো ডিভিশন হয়, এটাকে বলে ওরিও ক্লিভেজ। এত কিছু লাগবে না, ওরিও ক্লিভেজ কাটতে হয় আর্থ্রোপোডা। এটা মনে রাখার টেকনিক হলো সরেও সরেয়া, ওরিও আর্থ্রোপোডা। এখন আসি দ্বিপার্শ্বীয়। এই ধরনের ক্লিভেজের দ্বিতীয় বিভাজন পর্যন্ত ওরিও ক্লিভেজ বিভাজন ঘটে, কিন্তু তৃতীয় বিভাজন হতে মধ্যরক্ষা বরাবর অনুপ্রস্থভাবে ক্লিভেজ সম্পন্ন হয়। অর্থাৎ প্রথম বিভাজনটা এইভাবে হয়, পরের বিভাজনটা এইভাবে হয়, এতটুকু পর্যন্ত ওরিও হইল, ঠিক আছে। এরপরে সবসময় একইভাবে বিভাজন হবে, মানে এভাবে বিবেচিত হইতে থাকবে, ঠিক আছে। যে সেলই আসুক সে সবসময় কীভাবে তোমার অনুপ্রস্থভাবে বিভাজিত হইতে থাকবে, এটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, ঠিক আছে। দ্বিপার্শ্বীয় ক্লিভেজের উদাহরণ হলো করডাটা। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। করডাটা আমরা কোন ধরনের? আমরা আসলে মানুষ আসলে করডাটা শ্রেণীভুক্ত, তাই মানুষ হলো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এরপর সে সর্পিল ক্লিভেজ। সর্পিল ক্লিভেজ মানে হলো যে এখানে দ্বিতীয় বিভাজনটা তোমার ওরিওভাবে ঘটে, কিন্তু তৃতীয় বিভাজন হতে চক্রাকার ঘূর্ণনের ফলে এনিমেল মেরুর ব্লাস্টোমিয়ারগুলো ভেজিটাল মেরুর ব্লাস্টোমিয়ার সাথে স্থান বিনিময় করে। মানে প্রথম বিভাজনটা এভাবে হয়েছে, পরের বিভাজনটা এভাবে হয়েছে, এরপরে জাস্ট এগুলো এভাবে রোটেশন হতে থাকে, ঠিক আছে, চাকরিকভাবে ঘুরে। এটাকে বলে সর্পিল ক্লিভেজ। কার? অ্যানেলিডা আর মলাস্কা। মনে রাখার টেকনিক হলো যে মনে রাখতে পারবো এটা মলাস্কা, ঠিক আছে। আচ্ছা, এখন আসি হলো ভ্রূণীয় বিকাশ। ভ্রূণীয় বিকাশ কি? প্রোটোস্টোমিয়া আর একটা হলো ডিউটারোস্টোমিয়া। এগুলো লাগবে না ভাই, কিন্তু কোচিং সেন্টারে যদি পরীক্ষা দিয়েছিস তখন আসতে পারে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, বাট বোর্ডেও ইম্পর্টেন্ট না, আর কখনো কোনো কোশ্চেন আসেও না। এখন আসি ভ্রূণস্তর। এটা খতে বেশি আসে, কতেও আসে। ভ্রূণস্তর কি? যেসব প্রাণীর যৌন প্রজনন ঘটে সেগুলোর জায়গোটে ক্লিভেজ হয়। ক্লিভেজের ফলে কী হয়? ব্লাস্টোমিয়া নামক ভ্রূণীয় কোষ সৃষ্টি হয়। ক্লিভেজ মানে হলো যে ডিভাজনটাকে বলে ক্লিভেজ, আর যে সেলগুলো তৈরি সেগুলো বলে ব্লাস্টোমিয়া। আবার বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কোষগুলো সুসজ্জিত হয়ে প্রথমে কী তৈরি করে? মরুলা। পরে কী করে? ব্লাস্টুলা দশা তৈরি করে। অতিক্রম করে দ্বিস্তরী বা ত্রিস্তরী গ্যাস্ট্রোলায় পরিণত হয়, ঠিক আছে। প্রাথমিক শ্রেণীবিন্যাস ভ্রূণস্তরে বিশেষ ভূমিকা পালন করে। ভ্রূণস্তরের উপর ভিত্তি করে কয় ধরনের? 2 ধরনের। একটা হলো দ্বিস্তরী আর একটা হলো কি ত্রিস্তরী। দ্বিস্তরী আর একটা হলো ত্রিস্তরী। দ্বিস্তরী মানে হলো যে যাদের ভ্রূণীয় যে কোষগুলো আছে সবগুলো কোষ 2টা স্তরে বিভক্ত। এই দেখো, এটা একটা, এটা একটা, এটা একটা, আরেকটা হলো এটা আরেকটা। কোষগুলো 2টা লেয়ারে বিভক্ত, এবং মাঝখানে কি থাকে? মাঝখানে এটা হলো খালি জায়গা। খালি জায়গায় কী থাকে? খালি জায়গায় থাকে মেসোগ্লিয়া, ঠিক আছে। আচ্ছা, যেসব প্রাণীর ভ্রূণের গ্যাস্ট্রুলা পর্যায়ে কোষগুলো 2টো ভ্রূণস্তরে সাজানো থাকে। 2টো ভ্রূণস্তরের নাম কি? যেটা বাইরে সেটার নাম হলো অ্যাক্টোডার্ম, যেটা ভিতরে তার নাম হলো অ্যান্ডোডার্ম, এবং মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে হলো মেসোগ্লিয়া, ঠিক আছে। মাঝখানে কি থাকে? অকোষীয় মেসোগ্লিয়া। এটা কিন্তু কোনো কোষ না। মেসোগ্লিয়াটা কেমন? মেসোগ্লিয়াটা হলো জেলির মতো, জেলির মতো। জেলি কেমন? জেলি হলো আঠালো, বুঝছো? মেসোগ্লিয়াটা কেমন? জেলির মতো আঠালো না, ঠিক আছে। তাহলে দ্বিস্তরী মানে আচ্ছা, এই জিনিসটা কেন হইলো ভাইয়া? আমরা জানি প্রত্যেকটা জিনিসই একটা সিস্টেমেটিক ওয়েতে হইতে থাকে, হওয়ার দরকার আছে। এবং তোমার দেহে শুধু সেল বাড়তেছে, কিন্তু তার মধ্যে কোনো সামঞ্জস্য নাই, কোনো সিস্টেম নাই, তাহলে তো লাভ নাই। তোমার কোনো কিছু মানে তোমার মানে ঠিকমতো অবয়বটা তৈরি হবে না। এই জন্য মানে উপরওয়ালা এমনভাবেই আমাদের দেহ তৈরি করছে, আমাদের দেহ বলতে প্রাণীর দেহ তৈরি করছে, যেন তোমার সেলগুলো কয়েকটা বিশেষ সিস্টেমিক ওয়েতে চলে। সিস্টেমিক ওয়ের একটা অংশ হলো ভ্রূণস্তর বা জার্ম লেয়ার। 2টা লেয়ারে থাকে যারা দ্বিস্তরী প্রাণী। একটা হলো তোমার অ্যান্ডোডার্ম, একটা হলো একটোডার্ম। মাঝখানে থাকে কি? মাঝখানে থাকলে অকোষীয় জেলির মতো আঠালো মেসোগ্লিয়া, ঠিক আছে।
উদাহরণ কি? উদাহরণ হলো নিডারিয়া, যেমন হাইড্রা। ইম্পর্টেন্ট ভাই, অনেক ইম্পর্টেন্ট, যদিও এই জিনিসগুলো সামনে এমনি পেরে ফেলবা, ঠিক আছে। এরপর আসি ত্রিস্তরী বা ত্রিভ্রূণস্তরী প্রাণী। আচ্ছা, একটোডাম এন্ডোডাম এখানেও ফিক্সড। তাহলে ভাইয়া কোন জিনিসটা বাকি আছে? একটু আগে যে অকোষীয় জিনিস ছিল সেটা কি ছিল? মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়াটাই এখন কি হবে? তোমার একটা লেয়ারে পরিণত হবে। আচ্ছা, এই যে তোমার লেয়ারের বায়োলজিক্যাল টার্ম হলো ডার্ম। ডার্ম মানে হলো ত্বক বা স্তর। একটো মানে বাইরে, একটো মানে বাহির। এন্ডো মানে কি ভাইয়া? এন্ডো মানে ভেতর। আর মেজো মানে কি? মেজো মানে মাঝে, ঠিক আছে। আচ্ছা, বাইরের যে স্তর মানে লেয়ার বা ত্বক, তার নাম কি? একটোর সাথে লেয়ার মানে একটোডার্ম। ভিতরের যে লেয়ার তার নাম হলো মেজোডার্ম, আরে ভিতরের যে লেয়ার তার নাম হলো এন্ডোডার্ম। এখন মাঝখানে দ্বিস্তরী প্রাণীদের কী ছিল? অকোষীয় মেসোগ্লিয়া। আর ত্রিস্তরী প্রাণীদের কী হবে? যেহেতু তিনটা স্তর, মাঝখানের মেসোটা এখন কিসে, গ্লিয়াটা এখন কিসে পরিণত হয়ে যাবে? ডার্মে, মানে মেসোডার্ম। এই দেখো, এটা একটো, এটা এন্ডো, এটা মেসো, আর এটা হইল তোমার সবার বাইরের স্তর মানে একটো। এবং আরেকটা জিনিস মনে রাখো, যে জিনিসটা হঠাৎ করে কোশ্চেন করলে পারে না অনেক স্টুডেন্টরা, সেটা হলো আচ্ছা, এখানে কি কোনো মাঝখানে ফাঁপা লেয়ার বা কোনো কিছু আছে? যেমন এখানে দেখো, এটা কিন্তু ফাঁপা লেয়ার, এই যে এই জায়গাটা মেসোগ্লিয়া যেটা, এটা কিন্তু ফাঁপা লেয়ার, ঠিক আছে, জেলির মতো একটা, এখানে পানি থাকে যাচ্ছে। বাট এখানে কি কোনো এরকম ফাঁপা লেয়ার আছে? না ভাই, এখানে কিন্তু কোনো ফাঁপা লেয়ার নাই, মনে থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে কী বুঝলাম? দ্বিস্তরী প্রাণী মানে যাদের ভ্রূণস্তর কয়টা? দুইটা, বাইরেটা একটোডাম, ভিতরটা এন্ডোডাম, মাঝখানে থাকে কি? অকোষীয় জেলির মতো থকথকে তরল পদার্থ, যার নাম হলো মেসোগ্লিয়া। আর যারা ত্রিস্তরী প্রাণী তাদের তিনটা স্তর থাকবে, বাইরেরটা একটো, ভিতরেরটা এন্ডো, মাঝখানেরটা মেসো, ঠিক আছে। আচ্ছা, এখানে কোনো কি থাকবে না? এখানে কোনো মাঝে কোনো আঠালো জেলির মতো পদার্থ থাকবে না, ঠিক আছে। যেমন মানুষের আছে কর্ডাটা, হোমোসেপিয়েন্স, প্লাটিহেলমিনথিস, টেনিয়াসোরিয়াম, এগুলো সব সামনেই পড়বো, সমস্যা নেই। এবং দ্বিস্তরী ত্রিস্তরী প্রাণীদের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, জাস্ট রিডিং দিতে মন চাইলে দিতে পারো রিডিং। ভূন্যকোষ স্তর এদের কয়টা? এদের দুইটা স্তর, একটোডাম এন্ডোডাম। এদের কয়টা? তিনটা, একটো, এন্ডো, মেসো। মেসোগ্লিয়া, এদের মেসোগ্লিয়া আছে, এদের মেসোগ্লিয়া নাই। তারপরে ভ্রূণস্তরের পরিণতি, এগুলা কি করতে পারে না? যাদের দুইটা ভ্রূণস্তর তারা কি করতে পারে না? কেন ভ্রূণস্তর কেন তৈরি হয়েছে? দেখো, এদের কোনো টিস্যু বা কোনো অর্গান তৈরি হয় না, কিন্তু ত্রিস্তরী প্রাণীদের টিস্যু অর্গান তৈরি হবে অবশ্যই। আচ্ছা, বাকি যে জিনিসগুলো আছে এগুলো সামনে পড়াবো, ঠিক আছে। এখন আসি প্রতিসাম্যতা। ম্যাটে অনেক কোশ্চেন আসছে, এখান থেকে, তারপরে বোর্ডে মাস্ট, এই জায়গাটা, ঠিক আছে। প্রতিসাম্য বলতে প্রাণী দেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ, মানে ধরো একটা প্রাণী আছে, তুমি এটাকে কী করলে? একটা কাটলা, মাঝখান বরাবর কাটলা, মাঝখান তো হয় নাই ভাইয়ের, আর্ট অনেক বাজে। মাঝখান বরাবর কাটলে এখানে কী তৈরি হয়েছে? এরকম একটা জায়গা, এখানে এরকম একটা জায়গা তৈরি হয়েছে। আচ্ছা, তুমি যদি এই জিনিসটাকে উল্টাই দিলে কী তৈরি হবে? এই জিনিসটাকে যদি উল্টাই দাও তাহলে এরকমই তৈরি হবে না একটা জিনিস। অর্থাৎ একই রকম দেখতে কয়টা জিনিস তৈরি হয়েছে, এটাকে বলা হয় প্রতিসাম্য, ঠিক আছে। যেমন তোমাকে একটা কোশ্চেন করি, ধরো হলো যে এই একটা বক্স, এটা যদি তুমি মাঝখান বরাবর কাটো তাহলে কী তৈরি হবে? এই যে দুইটা বক্স, এটা হলো প্রতিসাম্য, ঠিক আছে। আচ্ছা, এখন আসি কয় ধরনের প্রতিসাম্যতা আছে। প্রতিসাম্যতা আসলে কয় ধরনের আছে সেই কোশ্চেনটা কখনো আসে না। প্রতিসাম্যতা আসলে 5 ধরনের আছে, কিন্তু আসলে এটা 5টা টাইপস না, আরও অনেক ধরনের প্রতিসাম্য হতে পারে। যেমন প্রথমটা যেটা, সেটা হলো গোলীয় প্রতিসাম্য। গোলীয় মানে কি? গোলীয় মানে হলো একটা বৃত্তের মতো দেখতে হবে, এই যে দেখো, এটা বৃত্তের মতো, বৃত্ত, তোমার বৃত্ত বা গোলক সদৃশ, ঠিক আছে। বৃত্ত আসলে, আচ্ছা বলো তো কেন এটা বৃত্ত হয় না, এটা কেন গোলক লেখছে? গোলক যে জিনিসটা সেটা হলো তোমার বলের মতো, বল, হ্যাঁ। এখন বলের জিনিসটা কি? বল হলো তোমার 3D, বল কি? বল হয় 3D, কিন্তু বৃত্ত কি? বৃত্ত হইলো 2D, বুঝছো পার্থক্য কোথায়? বল হইলো 3D, বৃত্ত হইলো 2D, মানে গোলক হইলো 3D ভার্সন আর বৃত্ত হইলো 2D ভার্সন। এই জন্য গোলক লিখতে হবে, কারণ একটা প্রাণী তো শুধু এরকম থাকতে পারে না, এটা অবশ্যই এটা ভরা থাকতে হয়, মানে ভিতরে ভরা থাকতে হয় না, মানে 3Dতে তোমরা যদি বুঝতে পারো, একটা বল ধরলেই বুঝবা, ঠিক আছে। আচ্ছা, গোলীয় প্রতিসাম্য কি? তোমার হলো যে কোনো তল বরাবরই তুমি যাও না কেন, যে কোনো তল বলতে এভাবে যাও বা এভাবে যাও। ধরো প্রথম একজন স্টুডেন্ট আসলো, সে কাটলো এভাবে,
সে দুইটা অংশ পাইছে। পরের একজন আছে, সে কাটলো এইভাবে, তাও দুইটা অংশই পাইছে। তুমি যেভাবেই কাটো দুইটা সদৃশ অংশ পাবা, ঠিক আছে? এটাকে বলা হয় গোলীয় প্রতিসম। এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো এটা মাঝখান বরাবর নির্দেশ দিকে গলি, আমি যদি এই বরাবর কাটি তাহলে তো দুইটা আসতেছে না। ভাইয়া এখানে প্রথমে বইলা দিছে যে তুমি কেন্দ্রের মধ্যবিন্দু দিয়ে যাইতে হবে, যেদিক দিয়ে যাও কেন্দ্রের মধ্যবিন্দু দিয়ে যেতে হবে, বুঝছো? তাই এভাবে কাটো বা এভাবে কাটে এটা সম্ভব না, কারণ এভাবে কাটলে কেন্দ্রের মধ্যবিন্দু অংশে যায় না। বুঝা গেছে? এই জিনিসগুলো একদম বেসিক, এগুলো কেউ হয়তো পড়াবে না কখনো, ঠিক আছে? আচ্ছা, এখানে কী কী আছে? এখানে অনেকগুলো উদাহরণ আছে, তুমি যেটা মনে রাখবা এটা এখানে টেকনিক্স লাগবে, সেটা হলো ভোর হলো। ভোরে হলো ভলভক্স, হতে হলো হেলিওজোয়া, আর লোতে হলো ভোর। আচ্ছা, ভোতে হলো ভলভক্স, আর হইলো রেডিওলেরিয়া, আর হতে হলো যে হেলিওজোয়া, ঠিক আছে ভাই? ভিতরে উদাহরণ পড়বে, ভিতরে উদাহরণ কখনো আসেনি, লাগবে না, ঠিক আছে? ভোতে হলো ভলভক্স, আর হলো রেডিওলেরিয়া, আর হতে হলো হেলিওজোয়া। এই জিনিসটা ইম্পর্টেন্ট, বুঝছো? গোলীয় প্রতিসম মানে একটা গোলককে তুমি কেন্দ্রীয় অক্ষ বরাবর যেভাবে কাটো না কেন দুইটা সদৃশ অংশে ভাগ হবে, এবং এগুলো কিন্তু খতে অনেক বেশি আসে। এই চিত্রগুলো আঁকতে হবে। চিত্র আঁকতে বলতে ভাই কাটা দেখাবো না, জাস্ট একটা বৃত্ত দেখাবা, বৃত্তর মধ্যে কী দেখাবা? এই ধরো এখানে একটা সেল, এখানে একটা সেল, এখানে একটা সেল, এরকম দেখাইলো, আর মাঝখানে কয়েকটা এরকম দাগ দিয়ে দিলে আর কি, শেষ, এটাই হয়ে গেল। আর তোমার যদি একটু ভালো স্টুডেন্ট হও তাহলে এটা এভাবে আঁকার পরে পরবর্তী চিত্রে এবং গোল দিয়া এই কেন্দ্রবিন্দু এভাবে কাটলে এ একটা অংশ, বি একটা অংশ লেখা দিও, এ ও বি সদৃশ। এগুলো কিন্তু কোনো টিচার বা কোনো টিচার কোনো স্টুডেন্টকে শেখায় না, বাট আমি যেভাবে পরীক্ষা দিয়ে আসছি এখন পর্যন্ত তোমাদের সেভাবে শেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসে ওরীয় প্রতিসম। ওরীয় প্রতিসম মানে তুমি কী করবা? এই জিনিসটাকে এখন ফিক্স ধরবা, এই জিনিসটা কিন্তু এখন গোলীয় হবে না। ধরো এই জিনিসটা হলো এখন এরকম লম্বা একটা জিনিস, ঠিক আছে? লম্বাটা একটা জিনিস, তুমি কী করলা? এই জিনিসটারে এভাবেই দাঁড় করে রাখলা, দাঁড় করে তুমি এদিক দিয়ে কাটতে পারো। আবার তুমি এই যেমন ধরো এই যে তুমি এভাবে কাটতে পারো, আবার এইভাবে কাটতে পারো, শুধু এই তলটা হবে না। মানে একটা জিনিস এভাবে লম্বায় দাঁড়ায় আছে, তুমি তাকে এভাবে কাটো, বা তুমি একটা প্লেট দিয়ে ধরো আরেকটা প্লেট দিয়ে এই যে আরেকটা প্লেট দিয়ে এভাবে কাটবা, বুঝছো? তুমি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবা কোথায়? ভালোভাবে বুঝতে পারবা হলো যে ভাইয়া কোনো একটা ঘনক জাতীয় জিনিস, ঠিক আছে? ঘনক কি? ঘনক মানে হলো যে ঘনবস্তুর সবগুলো তলই সমান, মানে দৈর্ঘ্য, এটা হলো প্রায় ঘনকের মতো, পুরোপুরি ঘনক লাগবে না, বাট এই যে উপরের যে দৈর্ঘ্য প্রস্থ অন্তত এটা সমান হতে হবে। তুমি এই জিনিসটাকে এভাবেও কাটতে পারো, আবার চাইলে এই যে এভাবেও ছালাই দিতে পারো, ঠিক আছে? কিন্তু এটা কী করতে হবে? কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর ফিক্স রাখতে হবে, মানে তুমি এই বক্সটাকে এভাবে রাখছো, মানে এভাবে ফিক্স রাখতে হবে, এভাবে ফিক্সড একদম টেবিলের সাথে আঠা দিয়ে লাগাই দিবা। আঠা দিয়ে লাগানো মানে হলো যে তুমি এই জিনিসটাকে এই বিন্দুটাকে লম্ব বরাবর রাখছো না, এই বিন্দুটা লম্ব বরাবরই থাকবে, তুমি এই জিনিসটাকে লাগাইতে পারবে না। এরপর তুমি যতভাবে কাটো, মানে এইভাবে কাটতে পারো, এরপরে এইভাবে ছুরি দিয়ে এইভাবে কাটতে ফেলতে পারো, যেভাবে কাটো সমস্যা নেই। হয়তো 2Dতে ভালো করে বুঝাইতে পারতাম ভাইয়া, বাট 3Dতে, বাট এখানে তো সম্ভব হচ্ছে না, এই জন্য আর 3D দেখাইলাম না। আচ্ছা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখো, অলরেডি এখানে লেখা আছে ম্যাথ 23-24 আসছে, ওরীয় প্রতিসমের উদাহরণগুলো, ঠিক আছে? ওরীয় প্রতিসম হিসেবে উদাহরণগুলো আছে, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমল। হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমল, ঠিক আছে? এখানকার উদাহরণগুলো কী কী আছে ভাই? হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমল। আচ্ছা, ঠিক আছে, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমল। এটা মনে রাখার টেকনিক হলো সি এর জলে হাইড্রা, সি এর জলে হাইড্রা, সি অ্যানিমল, জলে থেকে জলে জেলিফিশ, আর হাইড্রাতে হাইড্রা। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে ওরীয় প্রতিসম কারা? এই পর্বটা হলো করোনাটা, এখানে একটা এইচ হবে, জায়গা নেই, বাদ দাও, করোনাটা, ঠিক আছে? এইটা ম্যাটা অনেকবার আসছে, দেখছো 22-23 আসছে। আচ্ছা, এবার হলো ওরীয় প্রতিসম। ওরীয় প্রতিসম মানে হলো একটি প্রাণীর দেহের, আগেরবার আমরা কীভাবে কাটছি? আগেরবার ধরো এই জিনিসটাকে আমি এভাবে ফিক্স রাখছি। আগেরবার কী বলছিলাম ভাইয়া? ঘনক হওয়ার দরকার নেই, কিন্তু এবার ঘনক হইতে হবে। আগেরবার কী করছিলাম? ধরো আমি যদি এই জিনিসটাকে আরেকটা বড় করে রাখি, আমি দেখে বুঝতেছি এটা ঘনক না, ঠিক আছে? ওরীয় প্রতিসমের জন্য শুধু দৈর্ঘ্য প্রস্থ সেম হইতে হয়, কিন্তু দ্বিওরীয় প্রতিসমের জন্য পুরো 6টা তলই ফিক্সড হইতে হয়, মানে এটা ঘনকই হইতে হয়, নাহলে এটা কখনো তোমার দ্বিওরীয় প্রতিসম হবে না। দ্বিওরীয় প্রতিসম একটা ঘনক হইলে কী হবে? তুমি এই জিনিসটাকে প্রথমে এইভাবে ফিক্সড রাখছো, ধরো এই বিন্দুটা হলো এ, আর
এই নিচের যে বিন্দুটা এটা হলো বি। তুমি কী করছো এখন জিনিসটাকে উল্টাই ফেলছো, মানে কি ভাইয়া, বি বিন্দুটা উপরে নিয়ে গেছো, এই বিন্দুটা নিচে নিয়ে আসছো। এখনও যদি কাটো সেমই হবে, বা এই জিনিসটাকে তুমি এইভাবে উল্টে ফেলতে পারো ভাইয়া চাইলে। এখন এ বিন্দুটাকে এখানে নিয়ে আসছো, বি বিন্দুটাকে এখানে নিয়ে গেছো, 3Dতে বুঝলে আর কি, বুঝছো? মানে আগের বার আমি লম্ব অক্ষ বরাবর ফিক্স রাখতে হইতো, এখন আর ফিক্স রাখার দরকার নেই, কিন্তু এটা হলো বোঝার জন্য, বাট সংজ্ঞাটা হুবহু মুখস্থ করবা, ঠিক আছে? এবং এখানে কয়টা অংশে বিভক্ত হয়? 4টা সদৃশ অংশে বিভক্ত হয়। এটা হলো দ্বি ওরীয় প্রতিসম, মানে তুমি এভাবেও একবার কাটবা, এটার সাথে 90 ডিগ্রি কোণে আবার এই দিক দিয়েও কাটতে হবে, এভাবে একলা কাটলা, আবার 90 ডিগ্রি কোণে এভাবেও কাটলা। আমি যদি আরেকবার ভালো চিত্র আঁকি, এইভাবেও কাটলাম, আবার এইভাবেও কাটলাম। আচ্ছা, একটু পরে আমি তোমাকে জিনিসটা গুগল থেকে দেখাই দিব। আচ্ছা, এটা তাও মুছে বলছে CN জলে হাইড্রা। আচ্ছা, হাইড্রা, এটা মনে রাখার টেকনিক কি ভাইয়া? দি মানে কত? দি মানে 2 না? এখানে যা আসে সব সি দিয়া, সি মানে 2টা সি আছে আর কি, 2টা সি। একটা হলো ক্লিওফোরা আর একটা হলো টিনোফোরা। এটা টিনোফোরা আর এটা হলো ক্লিওফোরা, ঠিক আছে? এই দুটো পরে ফেলবা। এরপর আসে ভাইয়া, সেটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম কি? দ্বিপার্শ্বীয় প্রতিসম হলো যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধু একবার ডানেও পাশে দুটি সদৃশ অংশে ভাগ করা যায়। মানে এটা প্রজাপতি, এটা যদি তুমি ভাগ করো, এখানে একটা সদৃশ অংশ, এখানে একটা সদৃশ অংশ, আর কোনোভাবে ভাগ করতে পারবা না, এটাকে বলে দ্বিপার্শ্বীয় প্রতিসম। যেমন প্রজাপতি, ব্যাঙ, এটার উদাহরণ মানুষও আছে। মানুষ কোন ধরনের প্রতিসম? মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে? উপরেগুলার তো টেকনিক শিখাইলাম, তাই এই জিনিসটার আর টেকনিক শেখার দরকার নেই। এটা হলো যে আমরা যে জিনিসগুলো চোখে দেখি, উপরের জিনিসগুলো আমরা চোখে দেখি না, নিচেরগুলো দেখি। দ্বিপার্শ্বীয় প্রতিসম আমরা সবই চোখে দেখি, ঠিক আছে? দ্বিওরীয় দ্বিপার্শ্বীয়তে ভেজাল লাগেও না। ওরীয় মানে হলো যেমনি কাটি সমান হয়, তার মানে এই জন্য এখানে 2টা সমান বর্ণ আছে সিসি। কিন্তু দ্বিপার্শ্বীয় মানে এখানে পার্শ্বীয়তে তো আর মিলাইতে পারবা না, এই জন্য প্রজাপতি, ব্যাঙ, মানুষ, ঠিক আছে? অপ্রতিসম মানে কি? এই যে এটা তুমি কেমনে কাটবে? এটা কাটলে এই অংশ আর এই অংশ সমান হয়েছে, এই অংশে একটা খাজ আর এই অংশে 3টা খাজ। তাই অপ্রতিসম হলো স্পঞ্জ আর আপেল শামুক, ঠিক আছে? স্পঞ্জ আর আপেল শামুক, পরীক্ষাতে এইভাবে চিত্র এঁকে দিও পারলে। এখন আসি খণ্ডকায়ন। খণ্ডকায়ন মানে সমখণ্ড। সমখণ্ডকায়ন মানে কি? একটু আগে যে প্রতিসাম্যতা জিনিসগুলো বুঝলাম, যে আমি একটা জিনিসটা যদি আচ্ছা, সমখণ্ডকায়ন মানে হলো যে ধরো এই একটা জীব, এই একটা জীবে কিছু আচ্ছা, আরেকটু সহজভাবে বুঝি। ম্যাসের কাঠির বক্স দেখছো না? ম্যাসের কাঠির বক্স একটার উপরে একটা রাখতে থাকো, রাখলে কী হবে? এরকম একটা টাওয়ার হয়ে যাবে না? জিনিসটা এরকম একটা টাওয়ারের মতো লাগবে না? এই একটা ম্যাসের কাঠি। এখন ম্যাসের কাঠিগুলো কী হয়? প্রত্যেকটা দেখতে সমান হয়। এই জিনিসটা হলো সমখণ্ডকায়ন, ঠিক আছে? সমখণ্ডকায়নের উদাহরণ কি? এই জিনিসটা ইম্পর্টেন্ট। সমখণ্ডকায়নের উদাহরণ হলো কেঁচো। আর অসমখণ্ডকায়ন কি ভাইয়া? অসমখণ্ডকায়ন মানে হলো যে ধরো তুমি প্রথমে একটা ম্যাসের কাঠি দিলা, মানে ম্যাসের বক্স দিলা। ম্যাসের বক্স দেওয়ার পরে তুমি কী করলা? তুমি ধরো হলো যে একটু বড় সড়ো কিছু জিনিস দিলা, ধরো তুমি একটা বড় জিনিস দিলা, দিয়ে এরপরে আবার একটা ম্যাসের কাঠি দিলা। আগেরটার প্রত্যেকটা খণ্ড সমান ছিল, কিন্তু এই খণ্ড আর এই খণ্ড কিন্তু সমান না। এটা হলো অসমখণ্ডকায়িত প্রাণী, যেমন কি আর্থ্রোপোডা আর করডাটা। মানে আমরা করলাম করডাটা, মানে আমরা কিন্তু অসমখণ্ডকায়ন বিশিষ্ট। আচ্ছা, অঞ্চলায়ন বা ট্যাগম্যাটাইজেশন এটা লাগবে না, লাগবে বলে মনে হয় না। উপাঙ্গ কি? আর্থ্রোপোডাতে থাকে অ্যান্টেনা, মলাস্কাতে থাকে পোডিয়া, মাছে থাকে পাখনা, পতঙ্গ পাখিতে থাকে ডানা, আর আমাদের থাকে কি? আমাদের থাকে পা, ঠিক আছে? আর্থ্রোপোডাতে থাকে কি? অ্যান্টেনা কোন জিনিসটা দেখাই দিয়ে, যে এটা এখানে আছে, এই যে এইটা একটা অ্যান্টেনা, এটা একটা অ্যান্টেনা। আর্থ্রোপোডাতে থাকে অ্যান্টেনা। তারপরে হইলো যে তোমার আর্থ্রোপোডা থেকে আর্থ্রোপোডা থাকে অ্যান্টেনা। মলাস্কাতে থাকে পোডিয়া মানে তাদের পায়ের দেখা, মানে মাছে থাকে পাখনা, পাখিতে থাকে ডানা, আমাদের থাকে পা। এখানে সে প্রান্তিকতা লাগবে না। তলগুলো লাগবে না। সিলম, আচ্ছা, সিলম প্রথম কথা হলো সিলম হলো একটা, সিলম জিনিসটা কি এটা অনেকে পারে না। সিলম হলো একটা গহ্বর, ঠিক আছে? এখন সিলম কোথা থেকে আসে? সিলম আসে মেসোডাম থেকে। এখন প্রথম হলো মেসোডাম কোন প্রাণীদের আছে? মেসোডাম কি দ্বিস্তরী প্রাণীদের আছে? না, মেসোডাম কাদের আছে? ত্রিস্তরী প্রাণীদের, ঠিক আছে? এই কয়টা জিনিস অনেক ইম্পর্টেন্ট। এবং একটা গর্ত বানাইছো, ধরো রাস্তায় একটা গর্ত আছে, হ্যাঁ, তুমি গর্ত দেখলে তো ওইখানে পাড়া দেবে না, কিন্তু
এই জিনিসটা লক্ষ্যই হলো মানুষটা যেন এখানে পারা যায়। তাহলে তুমি কী করবে, এটা একটা ঢাকনা দিয়ে দিবে না, এই ঢাকনাটার নাম হলো পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম কি, পেরিটোনিয়াম একটা পর্দা, ঝিল্লি মানে পর্দা, ঠিক আছে, ঝিল্লি যদি পড়তে না হয় নামক পর্দায়, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময়, ভ্রূণীয় পরিস্ফুটন মানে হলো এখন ভ্রূণ তৈরি হয়ে গেছে, মানে 3টা ভ্রূণীয় স্তর তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এই জিনিসগুলো কী হবে, বিকশিত হবে, মানে বাড়বে, বড় হবে। সময় কী হয়, মেসোডার্ম থেকে, মেসোডার্ম মানে মাঝখানে যে স্তরটা আছে সেখান থেকে একটা গহ্বর আবার সৃষ্টি হয়, যেটা মেসোডার্মাল কোষ, মানে একটা গহ্বর তৈরি হয়েছে, হ্যাঁ একটা গহ্বর তৈরি হয়েছে, কিন্তু এই গহ্বরের পাশে এইভাবে কোষগুলো থাকে। ধরো এটা পুরোটা মেসোডার্ম, এখানে অনেক, এই যে এগুলো হলো মেসোডার্মাল কোষ, এই মেসোডার্মাল কোষের মাঝখানে একটা গহ্বর তৈরি হয়েছে, যে কোষগুলো মেসোডার্মাল কোষ দিয়েই তৈরি, ঠিক না। এখানে যদি মেসোডার্মাল কোষ হয়, এখানে মেসোডার্মাল কোষ, কিন্তু একটা গহ্বর তৈরি হয়েছে, গহ্বরটার নাম হলো সিলম, এবং এটার উপর একটা পর্দা থাকবে, এই পর্দাটার নাম হলো পেরিটোনিয়াম, ঠিক আছে। আচ্ছা তাহলে একবার সংজ্ঞাটা বলি, ত্রিস্তরী প্রাণীদের, যেহেতু মেসোডার্ম থেকে আসে, ত্রিস্তরী প্রাণীদের মেসোডার্ম থেকে সৃষ্ট গহ্বর যা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় কি, তাকে বলা হয় সিলম, ঠিক আছে। আচ্ছা ভাই, এখন কিন্তু সব গহ্বরই কিন্তু সিলম নয়, এই জিনিসটা কীভাবে বুঝবে, এই জিনিসটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা প্রথমে হলে সব গহ্বর না সিলম নয়, যেমন দ্বিস্তরী প্রাণীদের যদি গহ্বর থাকে সেটা তো সিলম হবে না, কারণ ম্যাসোগ্লিয়াতে গহ্বর থাকতে পারে, কিন্তু সেটাকে কখনো সিলম হবে না, কারণ ত্রিস্তরী প্রাণীদের জন্য সিলম ফিক্সড। এখন আসে অ্যাসিলোমেট, মানে হলো নাই, নাই সিলোমেট, নাই সিলম মানে সিলম নাই, এদের দেহে কোনো সিলম নেই, ঠিক আছে। আচ্ছা উদাহরণ কি, উদাহরণ হলো প্লাটিহেলমিনথেস নেমাটোডা, নেমাটোডা না নিমার্টিয়া আর কি, নেমাটোডা না সরি নিমার্টিয়া, ঠিক আছে। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে 19-20 সালে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে 19-20 সালে আসছে, যে প্লাটিহেলমিনথেস হলো অ্যাসিলোমেট, মানে নাই। এগুলো ভাই এই এতগুলো মুখস্থ কেমনে করবো ভাইয়া, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নেই ভাই, একটু পরে একটা সেই ট্রিক শিখিয়ে দেবো। আচ্ছা এরপর আসি সিউডোসিলোমেট, সিউডো মানে হলো অলিক, সিউডো মানে হলো অলিক, অলিক মানে হলো মিথ্যা। ভাইয়া মিথ্যা সিলম মানে কি, মিথ্যা সিলম মানে হলো যে ধরো তোমার এখন 1 লিটার পানি দরকার, মানে তুমি 1 লিটার পানি খেতে চাও, কেউ তোমার কী করলো 100 ml একটা বোতল আনলো, আল্লাহ তোমার বললো যে এটা 1 লিটারের পানি, খাই ফেলো, তুমি 100 ml-টাকে 1 লিটার ভেবে খাই ফেললা, তুমি 1 লিটার তুমি তো খাইছো, খাইয়া ভাবলা যে আচ্ছা ঠিক আছে আমি 1 লিটার পানি খাইতাম, 1 লিটার খাইছি, কিন্তু তুমি আসলে কত খাইছো 100 ml, মানে তোমার কী দিছে, তোমার জাস্ট একটা বুঝ দিছে। সিউডোসিলম জিনিসটা তেমনই, যে এটা আসলে প্রকৃত সিলম না, কিন্তু তোমার একটা বুঝ দিয়ে রাখছে আর কি। যেমন দেখো এসব প্রাণীও সিলমবিহীন, তবে এদের যে অন্তস্থ ফাঁকা স্তর, মানে ফাঁকা একটা গহ্বর আছে, এটাতে কখনো কখনো কোষস্তর অবস্থান করে। আচ্ছা একটা জিনিস বলি, গহ্বর কিন্তু সবার থাকবে, যেমন দেখো অ্যাসিলোমেট, এদের ব্লাস্টোসিল মানে হলো গহ্বরটা, ঠিক আছে, গহ্বরটার নাম হলো ব্লাস্টোসিল। এদের যে এখন বলতে পারো ভাইয়া গহ্বরের নাম ব্লাস্টোসিল, বুঝলাম না কাহিনী, একটু আগে বললেন সিলম, এখন বললেন ব্লাস্টোসিল। শোনো, গহ্বরটার নাম ব্লাস্টোসিল, গহ্বরের যখন গহ্বরের ভিতরে মানে গর্তের মধ্যে সেল থাকবে, সরি একটু বলেছেন, মানে গহ্বরটার নাম হলো ব্লাস্টোসিল ঘিরে যখন কোষ থাকবে, মেসোডার্মাল কোষ, তখন তাকে বলা হয়, তখন তাকে সিলম বলা হয় না, সিলম তখনই বলবে প্রকৃত সিলম যখন এটা বাসে দেওয়া মানে কোষ থাকতে হবে এবং এটার উপরে একটা পর্দা থাকতে হবে। আবার বলি, হ্যাঁ একটু ভাইয়ের প্যাচ লেগে গেছে হয়তো, আরেকবার বলি, মুখে জড়তা আটকে গেছে। আচ্ছা গহ্বরটার নাম ব্লাস্টোসিল, ঠিক আছে। ব্লাস্টোসিল কী হয়, ব্লাস্টোসিল সবারই মোটামুটি থাকে। এখন কখন আমরা তাকে সিলম বলবো, তার জন্য কিছু তোমার আছে, তার জন্য কিছু তোমার ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। এই ফাঁকা কোষের চারদিকে যখন মেসোডার্মাল কোষ থাকবে, তখনও কিন্তু তাকে আমি ব্লাস্টোসিলই বলবো, তখন আমি কিন্তু সিলম বলতে পারবো না, এবং এটার উপরে এই গহ্বরটার উপরে একটা পর্দা থাকবে, তখনই তাকে সিলম বলবো, বুঝা গেছে। ব্লাস্টোসিলই সিলম, কিন্তু সিলম ব্লাস্টোসিল না, সরি ভুল বলছি, সিলমই ব্লাস্টোসিল, কিন্তু ব্লাস্টোসিল সিলম না। সিলম হইতে হলে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা সিউডোসিলম মানে এটা মানে সবসময় ব্লাস্টোসিল থাকে, ব্লাস্টোসিল তো সবসময় থাকে, কিন্তু এই ব্লাস্টোসিল ঘিরে কখনো কখনো কোষস্তর অবস্থান করে, সবসময় সেল থাকে না, কিন্তু মাঝে মাঝে সেল থাকে, ঠিক আছে। তাই মাঝে মাঝে সেল থাকে দেখো পর্দাটাও ধরো এইরকম, এটা হলো এখন সেল আছে,
এখন এখান দিয়ে একটু পর্দা আছে, এখান দিয়ে একটু পর্দা আছে, এখান দিয়ে পর্দা আছে, কিন্তু মাঝখান দিয়ে খালি। এটাকে বলে সিউডোসিলম, মানে সিলম আছে কিন্তু সিলমটা পুরোপুরি মানে গঠিত না, ঠিক আছে। এটা কিন্তু আমি শুধু ব্লাস্টোসিল বলতে পারলাম। ব্লাস্টোস মানে গহ্বরের পাশে তোমার মেসোডার্মা সেলও আছে, ভিতরে আবার একটু একটু পেরিটোনিয়াম বা পর্দাও আছে, তাই এটাকে আমি পুরোপুরি সিলম বলতে পারবো না, এই জন্য এটাকে বলে সিউডোসিলম, কারণ নেমাটোডা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি হলো ইউসিলোমেট। ইউসিলোমেট মানে হলো যে এই যে এদের যে ব্লাস্টোসিল আছে, ব্লাস্টোসিলটা কি তোমার মেসোডার্মাল কোষ দিয়ে মানে অভ্যন্তর থেকে গহ্বররূপে সিলেম উদ্ভূত হয় এবং এপিথেলিয়াল কোষে গঠিত, মেসোডার্মাল এপিথেলিয়াম কোষে গঠিত, ঠিক আছে। এটাকে বলা হয় প্রকৃত সিলেম বিশিষ্ট প্রাণী, ঠিক আছে। উদাহরণ কি? উদাহরণ হলো যে মলাস্কা অ্যানেলিডা। আচ্ছা, এই জিনিসটা আমি আরেকবার বলে দিই, হ্যাঁ। এই গহ্বরটার নাম হলো ব্লাস্টোসিল, 3টা গহ্বরই আঁকলাম, এখন পুরোপুরি ক্লিয়ার হবা। এই গহ্বরটার নাম কি? ব্লাস্টোসিল, 3 ক্ষেত্রে ব্লাস্টোসিল। এখন এখানে ভাইয়া একটু ভুল বলছিলাম, ব্লাস্টোসিল মানে মেসোডার্মাল যে সেলগুলো আছে এগুলো ভিতরে থাকবে, ঠিক আছে। এটা কি? মেসোডার্মাল সেল দিয়ে তৈরি, ঠিক আছে। এটা মেসোডার্মাল সেল দিয়ে তৈরি, মানে একটা লেয়ার আছে কিন্তু মাঝখানে খালিই থাকবে, ঠিক আছে। এবং এখানে কোনো মেসোডার্মাল সেল নাই, ঠিক আছে। এটা হলো অ্যাসিলোমেট। এখানে হলো এরকম সেল থাকবে মাঝখানে, এবং মাঝখানে এই জায়গা দিয়ে ধরো পর্দা আছে, এই জায়গা দিয়ে পর্দা আছে, এই জায়গা দিয়ে পর্দা আছে, পুরোটা 2 জায়গায় পর্দা আছে না, এটা হলো সিউডোসিলোমেট, মানে তোমাকে ধোকা দিছে। আর একটা হলো ইউসিলোমেট। ইউসিলোমেট মানে তোমার মেসোডার্মাল সেলগুলো ওইভাবে থাকবেই এবং এটার উপরে পর্দাটাও ভালোভাবে থাকবে, যার ফলে তুমি ভিতরে জায়গা দেখতে পারো না, ঠিক আছে। এটা হলো ইউসিলোমেট। ইউসিলোমেট সব উন্নত শ্রেণীদের, উন্নত প্রাণীদের থাকে, ঠিক আছে। এবং এই চিত্রগুলো পারলে একটু শিখো, মানে এত ডিটেলস শেখা লাগবে না, জাস্ট এই দেখো, এটা আর কি একদম জুম করে দেখেছি, এখানে কিন্তু সেল নাই বললে চলে, এখানে সেল দেখাই দিয়েছে, যাক এভাবে না এঁকে তুমি যদি এভাবে আঁকো তাইলেও হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি সাইজোসিলোমেট আর এটা হলো অ্যান্টোসিলোমেট। সাইজোসিলোমেট অ্যান্টোসিলোমেট যে জিনিসগুলো এটা লাগবে না, পরীক্ষাতে আসা নেই কখনো, সামনে জায়গা। সিলোমের গুরুত্ব, এটা গুরুত্ব দেওয়া আছে, কখনো আসে নাই বাট পড়ে ফেলতে পারো, রিডিং। সংবহনতন্ত্র। সংবহনতন্ত্র হলো পরিফেরাদের আছে নালীতন্ত্র, এখানে ওটার মধ্যে আছে পানি সংবহনতন্ত্র, এই জিনিসগুলো লাস্টে এমনি পারবা। এরপরে আসে হলো কিছু আছে বদ্ধ অ্যানেলিডা কর্ডাটা। কর্ডাটা মানে আমাদের আছে বদ্ধ সংবহনতন্ত্র। বদ্ধ সংবহনতন্ত্র মানে হলো যে রক্ত কিন্তু তোমার একটা নির্দিষ্ট পথ দিয়ে একটা নির্দিষ্ট পথ অনুসরণ করে, ঠিক আছে। আরেকটা আছে মুক্ত সংবহনতন্ত্র। মুক্ত সংবহনতন্ত্র মানে হলো রক্ত তোমার দেহ গহ্বরে ছড়িয়ে পড়ে, জিনিসগুলো সামনে এমনি বুঝবা, কঙ্কাল লাগবে না। নটকোট। নটকোট যে জিনিসটা এটা লাস্টেই আছে কর্ডাটা পড়ার সময়। পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী হলে মানে প্যারাজোয়া। প্যারাজোয়া মানে হলো তোমার যাদের পৌষ্টিক নালী নাই, পরিফেরা, যাদের পৌষ্টিক নালী আছে তারা হলো অ্যান্টেরাজোয়া। এখন আসে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। বিজ্ঞানী R.H. হুইটেকার 1969 সালে 5টি রাজ্যে ভাগ করছিল, ঠিক আছে। এর আগে হেকেল আইসা কী করছে, 2টা ভাগে ভাগ করেছিল, প্রোটোজোয়া, মেটোজোয়া। পরে 1969 সালে বিজ্ঞানী হুইটেকার 5টা রাজ্যে ভাগ করছে, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেল, এগুলো আমরা আগেই পড়ছি। আর মার্গুলিয়াস এসে কী করছে, এই জিনিসটাকে আরেকটু বিস্তৃত লোক দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে কী পড়বো ভাই? এখান থেকে কিছু লাগবে না, এগুলো আগেই পড়ছে। শ্রেণীবিন্যাসের নীতি। শ্রেণীবিন্যাস কাকে বলে, ঠিক আছে, এই সংজ্ঞাটা লাগবে। এর আগে একটা জিনিস বলি, শ্রেণীবিন্যাসগুলোকে কয়েকটা ধাপে ধাপে বিন্যস্ত করা হয়, এই জিনিসটাকে বলে ট্যাক্সন। শ্রেণীবিন্যাসের একক যাকে বলে, শ্রেণীকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে বলে ট্যাক্সন, শ্রেণীবদ্ধগত একক ট্যাক্সন, ঠিক আছে। আচ্ছা, শ্রেণীবিন্যাস ধাপ কয়টা? 7টা। এই সিরিয়াল মনে রাখতে হবে। কিংডম, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলো আগেই পড়ে আসছে আমি জানি, ঠিক আছে। এছাড়া অনেকগুলো ধাপ আছে, বাট এগুলো হলো আবশ্যিক ধাপ। এবং যত উপরের থেকে নিচের দিকে মানে কিংডম উপরে, তার নিচে হলে ফাইলাম, যত উপর থেকে নিচের দিকে যাবে তত প্রাণীর সংখ্যা কমতে থাকবে। আচ্ছা, এখন আমাকে বলতে প্রাণীর সংখ্যা কমলে কি তোমার জন্য সুবিধা না তোমার জন্য সমস্যা? আমার জন্য অবশ্যই সুবিধা। প্রাণীর সংখ্যা যত কম থাকবে তত আমি প্রাণীটাকে স্পেসিফিকভাবে চিনতে পারবো, ঠিক আছে। বুঝো নাই জিনিসটা? যেমন কিংডম। কিংডম হলো অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া মানে পৃথিবীর সব প্রাণী। এর মধ্যে ফাইলাম। ফাইলাম হলো কর্ডাটা। কর্ডাটা কিন্তু আমরাও আছি, গরু ছাগলও আছে, তারপরে তোমার আরও অনেক ধরনের প্রাণী আছে। এখন হলো ক্লাস। ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এই জিনিসগুলো কী করে? আস্তে আস্তে প্রজাতির সংখ্যা কমায়। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো। পাখির ক্ষেত্রে অ্যানিমেলিয়াতে হলো প্রায় 15 লক্ষ প্রজাতির, মানে 15 লক্ষ প্রজাতির প্রাণী আছে। কর্ডাটা শ্রেণীতে 50,000 পাখি আছে, 50,000 প্রাণী আছে যাদের কর্ডেক মানে যাদের নটোকর্ড আছে। এর মধ্যে তার একটা ক্লাস হলো অ্যাভেস। অ্যাভেস মানে পাখি। পাখিতে কয়টা? 10,000। এভাবে যত নিচের দিকে যায় তত আস্তে আস্তে কমতে থাকে এবং লাস্টে একটা স্পেশাল প্রজাতি পাওয়া যায়। আচ্ছা,
এই যে একটার পর একটা এই ধাপটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি, ঠিক আছে, নেস্টেড হায়ারার্কি। আচ্ছা, স্পেসিস হলো সবার নিচের ধাপ এবং মূল বা ভিত্তি একক হলো প্রজাতি, ঠিক আছে। স্পেসিস হলো সবার নিচের ধাপ। এরপরে জেনাসটি হলো সামষ্টিক একক। ফ্যামিলি, ঠিক আছে, ফ্যামিলিতে তেমন ইম্পর্টেন্ট না। বর্গ হইল ক্লাস হলো শ্রেণী, ফাইলাম হলো সর্বোচ্চ স্তর হলো পর্ব, আর সার্বজনীন স্তর হলো প্রজাতি রাজ্য। গণ হলো সামষ্টিক একক, প্রজাতি মানে হলো যে তোমার মূল বা ভিত্তি একক, রাজ্য হইল সার্বজনীন একক, ফাইলাম হলো সর্বোচ্চ একক, ঠিক আছে। নেস্টেড হায়ারার্কি প্রবর্তন করছে কে? সিমসন। এটা অনেকে খেয়াল করে না। নামকরণ হলো দুই ধরনের নামকরণ, আমরা আগে শিখছি দ্বিপদ নামকরণ, কিন্তু এইখানে একটা অ্যাড হচ্ছে, সেটা হলো ত্রিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ মানে বুঝি যে একটা যেমন হলো তোমার ম্যাকামুলাটা, হ্যাঁ, একটা থাকবে গণনাম আর একটা হলো প্রজাতির নাম, যেমন হোমো স্যাপিয়েন্স। এই জিনিসটাতে যে সমস্যা সেটা হলো নিচে দাগ দেয় না, নিচে দাগ মাসতে পারে, ঠিক আছে। এটা হলো দ্বিপদ নামকরণ প্রবর্তন করছে কে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, এখন আসি ত্রিপদ নামকরণ হলো যে, যেমন তোমাকে যদি আমি একটা জিনিস বলি, সেটা হলো চড়ুই পাখি বাংলাদেশেও আছে, মিশরেও আছে, ঠিক আছে। চড়ুই পাখি অনেক জায়গায় আছে, শুধু বাংলাদেশে না, অনেক দেশে আছে। এখন চড়ুই পাখি বাংলাদেশের চড়ুই পাখি না মিশরের চড়ুই পাখি, এই জিনিসটা শনাক্তকরণের জন্যই বিজ্ঞানী হারম্যান সেইজেল, ঠিক আছে। হারম্যানটা মনে রাখার দরকার নেই, বিজ্ঞানী সেইজেল, পাখি বিজ্ঞানী সেইজেল। আগের নামটা কী ছিল মনে আছে? আগেরটা ছিল সিমসন হলো নেস্টেড হায়ারার্কি প্রবর্তন করছে। 21টা ক্যাটাগরি, মানে এই যে এরকম যে ক্যাটাগরি, এরকম টোটাল 21টা আছে, এর মধ্যে 9টা মানে প্রধান, ঠিক আছে। আচ্ছা, এটা প্রবর্তন করছে কে? সিমসন। এরপরে তোমার নামকরণ প্রবর্তন করছে কে? ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণের প্রবর্তক 3, কিন্তু ত্রিপদ নামকরণ হলো যে পাখি বিজ্ঞানী সেইজেল প্রবর্তন করছে। যেমন প্যাসার ডোমেস্টিকাস, এটা হলো চড়ুই পাখি, ঠিক আছে। এখন এটা কোথায়? ধরো এটা হলো নীল নদের তীরে আছে, ঠিক আছে। ইউরোপিয়ান চড়ুই পাখির নাম হলো প্যাসার ডোমেস্টিকাস, ঠিক আছে। এখন এই চড়ুই পাখিটা যখন নীল নদে চলে যায়, নীল নদ এলাকার চড়ুই পাখি, নীল নদের একটা জায়গার নাম, তখন তার নামের শেষে আরেকটা জিনিস অ্যাড করা হয়, সেটা হলো নিলোটিকাস। প্যাসার ডোমেস্টিকাস, মানে হলো চড়ুই পাখি। আর এটা যখন নীল নদের তীরের চড়ুই পাখি, সেম চড়ুই পাখি, কিন্তু তাদের প্রজাতিটা বোঝানোর জন্য প্যাসার ডোমেস্টিকাস, নিলোটিকাস, ঠিক আছে। এটা প্রবর্তন করছে পাখি বিজ্ঞানী সেইজেল। আচ্ছা, এটি ICZN কর্তৃক স্বীকৃত। ICZN ফুল ফর্ম লাগবে, ইন্টারন্যাশনাল কমিশন অন। এই জায়গাটা ভুল করে, কমিশন হলে অন হবে, কোড হলে অফ হবে, দুইটাই কিন্তু ICZN ফুল ফর্ম। কমিশন যেটা, সেটা হলো সংস্থা, আর কোড অফ যেটা, সেটা হলো তোমার নিয়ম, ঠিক আছে। এই জিনিসগুলো জানা রাখবা। এখানে দ্বিপদ নামকরণের কয়েকটা জিনিস আছে, যেমন হলো যে এগুলো তুমি জানোই, যে বৈজ্ঞানিক নাম থাকবে, ল্যাটিন থেকে আসে ম্যাক্সিমাম। গণনাম এবং প্রজাতির নাম থাকে। গণনামটি হয় নাউন বা জাতিবাচক, বড় হাতের অক্ষরে হবে, বাকি সব ছোটো হাতের অক্ষর। ছাপার সময় ইতালিক অক্ষরে ছাপান লাগে। তারপরে হলো হাতে লেখার সময় নিচে দাগ দেওয়া লাগে, ICZN থাকতে হবে। তারপরে যেটা রুল, সেটা যদিও কেউ করে না, যে বিজ্ঞানী যেই প্রাণীটার বৈজ্ঞানিক নাম আবিষ্কার করছেন, যেমন ক্যারোলাস লিনিয়াস তো সারা জীবন বাইচা নাই, সে তো সব প্রজাতির সব প্রাণীর নাম করে যাইতে পারে নাই। বর্তমানেও তো প্রাণীর কেউ অভাব আছে নাকি? বর্তমানেও দেখা গেছে একটা চড়ুই পাখি তোমার ধরো বাংলাদেশে আছে, সে উড়ে চলে গেলো ধরো অ্যান্টার্কটিকা, তখন তারও তো নামকরণ করা লাগবে। তাই যে বিজ্ঞানী যে জিনিসটার নামকরণ করে, তার নামের শেষে তার নামটা আসলে লেখা দেওয়া উচিত। যেমন সাইপ্রিনাস কার্পিও, মানে কার্পু মাছ যেটা বলে, তার শেষে লিনিয়াস আছে আর কি। মানে প্রত্যেকটা, যেমন প্যান্থারা টাইগ্রিস, সেটা যদি লিনিয়াস আবিষ্কার করতো, তাহলে শেষে লিনিয়াস লেখা লাগতো। যেমন আমি যতটুকু জানি ওরিজা সাতিভা, ধান যেটা, সেটা লিনিয়াস আবিষ্কার করছে, তাই রুল হলেও তার শেষে লিনিয়াস লেখা বা এল লেখলে হয়, কিন্তু এই রুলটা মানে এখন অ্যাপ্লিকেবল না, ঠিক আছে। এই রুলটা এখন মানে না কেউ। এখন সে প্রতিনাম বা সমনাম মানে হলো যে, ধরো একটা জিনিসের অনেকগুলো সিনোনিম আছে, তখন সিনোনিমের মধ্যে যেটা সবচেয়ে অগ্রাধিকার আইন অনুসারে যেটা আগে নেওয়া হয়, এই জিনিসটা লাগবে না, ফালতু জিনিস, ঠিক আছে। এখন আসে টটোনিম হলে কিছু প্রাণী আছে, যেমন কাতলা, তার গণও কাতলা, প্রজাতিও কাতলা। লোয়া নাজা মানে ছাপ, ঠিক আছে। যেগুলার বৈজ্ঞানিক গণ নাম প্রজাতির নাম সেম, তাদের বলা হয় টটোনিম, ঠিক আছে। শেষ। প্রাণী শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অবশ্যই লাগবে। প্রাণী জগৎ সম্পর্কে জানা, জাতিজনিক সম্পর্ক নির্ণয়, প্রাণী শনাক্তকরণ, সঠিক সংখ্যা নিরূপণ, বিবর্তনিকের ধারা নির্ণয়, যেমন প্রাণীকুলের বিবর্তনিক ধারা নির্ণয় শ্রেণীবিন্যাস অনেক হেল্প করে, নতুন প্রজাতি শনাক্ত করতে হেল্প করে।
অর্থনীতি গুরুত্ব সমান, প্রাণী বাছাই হেল্প করে, বালাই দমনে, জীববৈচিত্র্য, মানে এই সবগুলো পয়েন্ট পড়ে রাখবে, ঠিক আছে, যতগুলো মনে রাখতে পারো আর কি। আচ্ছা, এখন হলো শ্রেণীবিন্যাস কাকে বলে? অল্প সময়ে স্বল্প পরিশ্রমে, সঠিকভাবে। আচ্ছা, এই জিনিসটা আরেকটু ঘুরে লেখা যায়, আরেকটু ঘুরে লিখি, হ্যাঁ। অল্প পরিশ্রমে স্বল্প সময়ে নির্ভুলভাবে, এই কথাটা অনেকে ভুলা যায়, ঠিক আছে, নির্ভুলভাবে, ধাপে ধাপে বিন্যস্ত করার যে পদ্ধতি তাকে বলে শ্রেণীবিন্যাস, ঠিক আছে। এগুলোর বৈচিত্র্য লাগবে। এখন আসি বিজ্ঞানী হিকম্যান কী করছে? শ্রেণীবিন্যাসের পর্বগুলোকে প্রধান পর্ব এবং গৌণ পর্ব নিয়ে আলোচনা করছে। প্রধান পর্ব কয়টা? প্রধান পর্ব হলো 8টা এবং 1টা, অর্থাৎ টোটাল হলো 9টা, ঠিক আছে। টোটাল এর মধ্যে 8টা হলো নন কোঅর্ডিনেটের, একটা হলো কোঅর্ডিনেটদের, অর্থাৎ টোটাল হলো 9টা পর্ব। গৌণ পর্ব কয়টা? গৌণ পর্ব অনেকগুলো, প্রায় কয়টা? প্রায় 24টা। আচ্ছা, কিন্তু টোটাল পর্ব কয়টা? এটা হলো প্রধান কোশ্চেন। টোটাল পর্ব হলো 33টা পর্ব। টোটাল পর্ব হলো 33টা। এর মধ্যে যেগুলো মুখ্য বা প্রধান সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, সেটা হলো 9টা। আর যেগুলো প্রধান পর্ব কয়টা? 9টা। আর গৌণ পর্ব কয়টা? এই 33 থেকে 9 বাদ দিয়ে দিও, ঠিক আছে, শেষ। এই নামগুলো পড়ো, তোমাদের আজকে এতটুকুই পড়াবো, এই নামগুলো পড়ে রাখবা, এগুলো কিছু না, জাস্ট এই নামগুলো: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, এখাইনোডার্মাটা, কর্ডাটা। এই জিনিসগুলো এই কয়েকটা নাম মুখস্থ করলে অনেক কিছু পারবে। প্রথমে আসে কি? প্রথমে আসে সেল। কয়েকটা সেল মিললে কী তৈরি হয়? টিস্যু। কয়েকটা টিস্যু মিললে কী তৈরি হয়? অর্গান মানে অঙ্গ। কয়েকটা অর্গান মিললে কী তৈরি হয়? সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, সেলুলার মানে যারা শুধু সেল দিয়ে তৈরি তারা হলো পরিফেরা। কেন মুখস্থ করতে বলতেছি? প্রথম হলো পরিফেরা, তার হলো সেলুলার। এরপর হলো 2 নম্বরটা নিডারিয়া, তার হলো টিস্যু। প্লাটিহেলমিনথেস হলো কি? প্লাটিহেলমিনথেস হলো অর্গান, আর বাকি সবাই সিস্টেম। বুঝছো কেন মুখস্থ করতে বলছে ভাইয়া? বাকি সবাই কি ভাইয়া? বাকি সবাই হলো সিস্টেম, এটা হলো সেল, ঠিক আছে। আচ্ছা, আরও একটা কারণ আছে কেন মুখস্থ করতে বলছি। প্রথম 3টা সিলম পড়াইছিলাম না? প্রথম 3টা হলো অ্যাসিলোমেট, বানানটা নিয়ে একটু কষ্ট, অ্যাসিলোমেট। 4 নাম্বার যেটা আছে সেটা হলো সিউডো, আর বাকি সবগুলো হলো ইউসিলোমেট। বুঝছো কেন বলছি ভাইয়া? এই জিনিসগুলো ভালো করে পড়ে রাখবা, ঠিক আছে। আবার পরিফেরাদের কী নেই? পরিফেরাদের হলো পৌষ্টিকতন্ত্র নেই, বাকি প্রত্যেকেরই প্রায় পৌষ্টিকতন্ত্র আছে, ঠিক আছে। তাহলে এই তোমাদের পড়াশ থেকে এইটুকুই থাকবে ভাইয়া। তোমরা 1 থেকে 9 এই ক্রমটা একদম মুখস্থ করে ফেলো: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, এখাইনোডার্মাটা, কর্ডাটা, ঠিক আছে। এগুলো একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা। এরপর হলো যে সেল নিয়ে সেল, টিস্যু, অর্গান, সিস্টেম। সেল হলো 1 নাম্বারটা, টিস্যু হলো 2 নাম্বারটা, অর্গান হলো 3 নাম্বারটা, 4 থেকে বাকি 9 পর্যন্ত প্রত্যেকটা হলো সিস্টেম, ঠিক আছে। প্রথম 3টা হলো অ্যাসিলোমেট, 4 নাম্বারটা হলো নেমাটোডা হলো কি? সিউডোসিলোমেট, আর বাকি সবাই ইউসিলোমেট। বুঝছো? এই কোশ্চেনটাই মেডিকেলে আসছিল। আচ্ছা, এই পর্যন্ত যা পড়েছি তার থেকে আসা মেডিকেলের কয়েকটা কোশ্চেন তোমাদের কয়েকটা কোশ্চেন বলি, ঠিক আছে। আচ্ছা ভাই, প্রথম কোশ্চেন: কোন প্রাণীতে ওরিও প্রতিসম দেখা যায়? ঠিক আছে, কোন প্রাণীতে ওরিও প্রতিসম দেখা যায়? শামুক, জেলিফিশ, মানুষ, প্রজাতি। আচ্ছা, ওরিও প্রতিসম বললেই তোমার আসলে এই অপশনের দিকে না চেঞ্জ করে তোমার মাথায় আসতে হবে ওরিও প্রতিসম ভাইয়া কী পড়াইছিল? ভোর হলো। ভোর হলো গোলীয় প্রতিসম, সরি। ওরিও প্রতিসম বলে ভাইয়া তোমার মাথায় কী আসতে হবে? সি এর জলে হাইড্রা,
তাহলে ওরিও প্রতিসম কে আছে সিতে সি অ্যানিমন, যত হলো জেলিফিশ, আর হাইড্রা তো হাইড্রা। তার মানে উত্তর কী হবে? এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে। আচ্ছা, সিলোমবিহীন পর্ব কোনটি? সিলোমবিহীন মানে কি? অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট কোনগুলো ভাইয়া বলছিলাম? প্রথম তিনটা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথাস। শেষ। এরপরে আসি হলো কোনটা দ্বিস্তরী। আচ্ছা, এখন আসি দ্বিস্তরী। দেখো এখানে অনেক কিছু লিখে ফেলি। পরিফেরা যেটা আছে না, এটাই শুধু দ্বিস্তরী। বাকি সবাই ত্রিস্তরী। ও আচ্ছা, একটু ভুল হয়েছে, সরি 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 সরি, অনেকগুলো ভুল করতেছি ভাই, প্রথম দিন তো, সরি। আচ্ছা, পরিফেরার কোনো স্তরই নেই। পরিফেরা কি? স্তরবিহীন। স্তর কাদের থাকবে জানো? যাদের টিস্যু আছে। টিস্যু ছাড়া পরিফেরা মানে একটা কোষ দুইটা কোষ দেখ তুমি কেমনে স্তর বানাবা, তাই পরিফেরা কোনো স্তরই নেই। নিডারি হইল দ্বিস্তরী। নিডারিয়া কেমন? দ্বিস্তরী। আর বাকি সবাই ত্রিস্তরী। মনে থাকবে ভাইয়া, একটু ভুল হয়েছে, সরি ভাই, আগে একটু আজকের জন্য মিস্টেক, আজকে অনেকগুলো মিস্টেক হইতেছে। অবশ্য প্রথমবার অনলাইনে ক্লাস নেওয়া তো এই জন্য হয়তো অনেকগুলো মিস্টেক হয়ে গেছে। ভাইয়াকে তোমরা মানে ক্ষমাসুলভ দৃষ্টিতে থাকবা। আচ্ছা, পরিফেরাতে খুব স্তর থাকে না। নিডারিয়া দ্বিস্তরী, আর বাকি সবাই ত্রিস্তরী। তাহলে এই চারটা থেকে আমরা কতগুলো এমসিকিউ পারছি দেখো। প্রথম হলো সিলোম নিয়ে যদি বলি, প্রথম তিনটা অ্যাসিলোমেট, 4 নাম্বারটা সিউডোসিলোমেট, বাকি সবগুলো ইউসিলোমেট। প্রথমটা সেলুলার, পরেরটা টিস্যু, পরেরটা অর্গান, লাস্টেরটা সিস্টেম, মানে লাস্টের সবগুলো সিস্টেম। ঠিক আছে, 1 2 3 4। এরপরে আর কি পড়ছি? ওখান থেকে আরেকটা জিনিস পড়ছি, বলো তো কি? আচ্ছা, আবার প্রথমটার পৌষ্টিক তন্ত্র আছে, বাকিগুলোর পুষ্টিতন্ত্র, মানে প্রথমটার পৌষ্টিকতন্ত্র নাই, বাকিগুলোর পুষ্টিতন্ত্র আছে। ঠিক আছে, এরকম আর কি। এরপর হলো ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণী। সিউডো মানে সিউডোর আরেক নাম হলো ভ্রান্ত। তাহলে ভ্রান্ত কী হবে? ভ্রান্ত শুধু 4 নাম্বারটা, 4 নাম্বারটা কি? নেমাটোডা। বুঝছো? এই একটা কোশ্চেন থেকে অনেকবার কোশ্চেন আসছে। যাক ভাইয়ারা, আজকে এতটুকুই পড়ালাম। এতটুকুর মধ্যে কোনো আউট কিছু নাই, সো তোমরা টেনশন নিও না, আজকে এতটুকুই পড়ালাম। আচ্ছা, আজকে ক্লাস নিয়ে তোমাদের অবশ্যই মন্তব্য বলবো, ভাইয়ার কী কী ইমপ্রুভমেন্ট করা লাগবে, অবশ্যই তোমরা আমাকে সাজেশন দিবা। এবং ভাইয়া আজকে প্রথম ক্লাস তো, হয়তো অনেক কিছুতে জটিলতা আসছে, অনেক কিছু হয়তো ভুলে গেছি হঠাৎ করে, অনেক কিছু মুখ দিয়া পেটে আসতেছে, মুখে আসতেছে না। মানে আমি একটু নার্ভাস ফিল করতেছিলাম আজকে, যেটা তোমরা হয়তো ক্লাস করলেই বুঝতে পারবা যে ভাইয়া সিলোমের পার্টটা একটু, মানে প্রথমে উল্টা পাল্টা পড়াইছিলাম, বাট পরে হয়তো ঠিক করে দিয়েছি, তোমরা একটু চেষ্টা করলেই বুঝবা। তবু তোমাদের যদি আরেকবার সিলোমটা বলে দিই। হ্যাঁ, সিলোম এই যে গহ্বর, এটাকে বলে ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল সবার থাকে, অ্যাসিলোমের দ্বারা থাকে, ইউসিলোমের দ্বারা থাকে। পার্থক্য হলো অ্যাসিলোমের যাদের, তাদের এটা হলো ধরো মেসোক্লিয়া, এই মেসোক্লিয়ার মধ্যে একটা জাস্ট গহ্বর, কোনো সেল টেল নেই আশেপাশে, বা আশেপাশে কি? আশেপাশে হলো লিকুইড। ঠিক আছে। আর এদের কী হয়? এদের ভাইরাস, এদের ধরো ভিতরে সেল থাকে। সিউডোসিলোমেটদের ভিতরে সেল থাকে, সবার থাকে না, মাঝে মাঝে থাকে। হ্যাঁ, মানে নেমাটোডার সবার মধ্যে নেই, কিছু কিছু প্রজাতির এরকম সেল আছে। আর এই যে পর্দা, সেটা হলো পেরিটোনিয়াম। এই যে এরকম থাকে পেরিটোনিয়ামটা, পুরোটা আবর্তন করে না। আর যারা ইউসিলোমেট, তাদের এরকম সেলও থাকে ভালো কইরা, আর তাদের পুরোটা, এটা একটা পর্দা। ঠিক আছে, এই পর্দার নাম হলো পেরিটোনিয়াম, তাদের পেরিটোনিয়ামটা ভালো করে থাকে। বুঝে গেছে? এটা হলো ইউসিলোমেট, এটা হলো সিউডো, আর এটা হলো ঠিক আছে। ওকে ভাইয়া, আজকে এই পর্যন্তই পড়ানো হইলো। আশা করি আমার সাথে তোমাদের একটা ভালো জার্নি হবে। আজকে এইটুকুই পড়ালাম, এখানেই তোমাদের থেকে বিদায় নিলাম। চলি, আসসালামু আলাইকুম।